আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই ভালো আছো। তো প্রথমে আমি জানতে চাচ্ছি তোমাদের আজকের পরিণীতি ও সুশাসন প্রথম পত্র পরীক্ষাটি কেমন হয়েছে? তোমরা কি এমসিকিউ থেকে কমন পেয়েছো? আর সিকিউ কি প্রপারলি আনসার করতে পেরেছো কিনা একটু জানিয়ে দাও। আর তোমরা যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, কিন্তু আমি এখন জানতে চাচ্ছি যে তোমাদের আসলে গত পরীক্ষাটা কেমন হয়েছে। এই আজকের যে পরিণীতি প্রথম পত্র পরীক্ষা ছিল সেই পরীক্ষা কেমন দিয়েছো সেটা একটু কমেন্ট করে জানাতে পারো চাইলে। যেহেতু তোমাদের 30 তারিখ পরিণীতি ও সুশাসন দ্বিতীয় পত্র পরীক্ষা, তো আমরা আজকে 28 এবং আগামীকাল 29 দুই দিনে তোমাদের পরিণীতি ও সুশাসন দ্বিতীয় পত্রটি রিভিশন দিব, তো তোমাদেরকে সাহায্য করব। তো আমরা আর কিছুক্ষণের মধ্যেই পড়াই চলে যেতে হবে, কারণ আমাদের দুইটা চ্যাপ্টার আজকে আমরা পড়ার চেষ্টা করব। চ্যাপ্টার 7 অ্যান্ড চ্যাপ্টার হচ্ছে তোমার 3। ঠিক আছে, তো আমরা যখন পরিণীতি সুশাসন দ্বিতীয় পত্র পড়বো আমরা একটু টেকনিক্যালি পড়াশোনা করার চেষ্টা করব। ঠিক আছে, ওকে আচ্ছা, অনেক ভালো হয়েছে। ওকে, সবাই লিখতেছো আলহামদুলিল্লাহ, যাক তাহলে সবার পরীক্ষা ভালো হয়েছে। ওকে আচ্ছা আচ্ছা, আমাদের পিডিএফ থেকে একদম 17টা কমন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা আচ্ছা, যাক সবার পরীক্ষা ভালো হয়েছে এটা শুনেও ভালো লাগতেছে। তো আসলে সবাই যখন এখন কমেন্ট করছো যে তোমাদের সবার পরীক্ষা ভালো হয়েছে, এটা শুনে কিন্তু পড়াইতে আরো হচ্ছে উদ্দীপনা এবং পড়ানোর যে মোটিভেশন সেটা অনেক গুণ বেশি বেড়ে যায় যখন তোমরা কমেন্ট করো যে তোমাদের পরীক্ষা ভালো হচ্ছে, ভালো এমসিকিউ আনসার করতে পারছো, তখন আসলে পড়ানোর মোটিভেশন অনেক বেশি বেড়ে যায়। তো যাই হোক, আমি চাবো যে হচ্ছে তোমরা দ্বিতীয় পত্র পরীক্ষাটা হচ্ছে আরো ভালো করে দাও এবং ওভারঅল পৌরনীতিতে যেন তোমাদের এ প্লাস মিস না হয়। আচ্ছা, আমরা যে স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করি আমি সব সময় আগেও পড়িয়েছি তোমাদের। পরিণীতি ও সুশাসন দ্বিতীয় পত্র অনেক কিছু আছে, অনেক হিস্ট্রি আছে। প্রথম চ্যাপ্টারটাতে দেখবা তোমরা আহ 1900 1900 তো না, ঠিক 1213 সাল থেকে 1947 সাল পর্যন্ত ঘটনা স্থান পেয়েছে। পরবর্তীতে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যদি তুমি যাও সেখানে 1947 থেকে 71 সাল পর্যন্ত ঘটনাবলী স্থান পেয়েছে। মানে এগুলা হিস্ট্রি বেসড অধ্যায়, তো মোটামুটি অনেক ইনফরমেশন আছে, অনেক কিছু মনে রাখতে হয়। কিন্তু আমরা ইজিতে আগে যাব। আমরা কি করব, দ্বিতীয় পত্রটা যখন পড়ব আমরা আগে কি করব, ইজিয়েস্ট জিনিসটা পড়ব। ইজিয়েস্ট, তারপরে হচ্ছে ইজিয়ার, তারপরে হচ্ছে তোমার ইজি। ঠিক আছে, তো সব থেকে সহজ যেটা সেটা হচ্ছে সপ্তম অধ্যায়। তোমাদের পরিণীতি সুশাসনের একদম ইজি একটা চ্যাপ্টার হলে এটা সপ্তম অধ্যায়। আরেকটা ইজি চ্যাপ্টার আছে দশম অধ্যায়। দশম অধ্যায় আমরা আগামীকাল পড়ব। এই দশম অধ্যায়টা আমরা আগামীকাল পড়ব। দেন হচ্ছে তোমার থার্ড চ্যাপ্টারও আছে, এটা মোটামুটি ইজি। তাহলে সব থেকে ইজিয়েস্ট যদি বলি সেটা হচ্ছে সপ্তম অধ্যায়, সেটা হচ্ছে দশম অধ্যায়। ইজিয়ার হচ্ছে তোমার তৃতীয় অধ্যায়, আর ইজি হচ্ছে আরো দুইটা অধ্যায় আছে, ওইগুলো আমরা দেখব। তাহলে আমরা সব থেকে ইজি দিয়ে শুরু করি। এইখানে সিকিউতে এই যে সাংবিধানিক প্রতিষ্ঠান, এই এই চ্যাপ্টার 7 থেকে আমরা 10-এ 10 কনফার্ম করব। তো সেই কনফার্মেশনের জন্য আমরা চলো পড়া শুরু করে দিই। এই সাংবিধানিক প্রতিষ্ঠান হচ্ছে কোনটা, সপ্তম অধ্যায়। তো এই সপ্তম অধ্যায় থেকে আমার টার্গেট এখন 10 আউট অফ 10। তো এটা থেকে আমার 10-এ 10 কনফার্ম করতে হবে। কোথায়, সিকিউতে। তো এই সিকিউতে আমি কিভাবে 10-এ 10 কনফার্ম করব, যেভাবে বলি, যেভাবে পড়তে বলি এভাবে শুনো, এভাবে পড়ো। ঠিক আছে, তাহলে 10-এ 10 এখানে কনফার্ম হবে। তাহলে সাংবিধানিক প্রতিষ্ঠান আমাদের দেশে টোটাল হচ্ছে 4টা। আমাদের দেশে বর্তমানে 4টা সাংবিধানিক প্রতিষ্ঠান আছে। এগুলো কি কি দেখো, বাংলাদেশ কর্ম কমিশন, নির্বাচন কমিশন, অ্যাটর্নি জেনারেল ও মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়। ঠিক আছে, তো টোটাল কয়টা সাংবিধানিক প্রতিষ্ঠান আছে, টোটাল 4টা। তো
এই চারটা সাংবিধানিক প্রতিষ্ঠান আমি যদি ভালো করে পড়ি, আরেকটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আছে, সেটা হচ্ছে দুদক বা দুর্নীতি দমন কমিশন। ওকে, তো এই দেখো সাংবিধানিক প্রতিষ্ঠান চারটা কি কি সবাই একটু খেয়াল করো। দেখো এই চারটা সাংবিধানিক প্রতিষ্ঠানের কি কি জিনিস তুমি পড়বা, একদম সিম্পল। চারটা সাংবিধানিক প্রতিষ্ঠানের কোন জিনিসগুলো তুমি পড়বা, এই চারটা সাংবিধানিক প্রতিষ্ঠানের কোন বিষয়গুলো তুমি সিকিউর জন্য পড়বা, এগুলার কাজ পড়তে হবে। ঠিক আছে, এগুলোর কাজ কি, তারপরে হচ্ছে এগুলো কতটুকু গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এগুলার কাজ, গুরুত্ব, এই দুইটা জিনিস বেসিক্যালি পরীক্ষায় আসে এগুলা থেকে। যে এই কর্ম কমিশনের কাজ কি, নির্বাচন কমিশনের কাজ কি, অ্যাটর্নি জেনারেলের কাজ কি, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কাজ কি, এই বিষয়গুলা মেইনলি সিকিউতে তোমার আসবে। সিকিউতে গ এবং ঘ এর জন্য এই প্রশ্নগুলা থেকে, মানে এই ক্ষেত্রগুলো থেকে প্রশ্ন আসবে। ওকে, এখানের ডোমেইন গুলা কি কি, এগুলার কাজ কি, কার্যাবলী, এই প্রতিষ্ঠানগুলার কার্যাবলী আর এই প্রতিষ্ঠানগুলার গুরুত্ব। হ্যাঁ, একটা দেশের সুশাসন প্রতিষ্ঠায়, গণতান্ত্রিক মানে নির্বাচন আয়োজনে, যেমন এরকম আসতে পারে নির্বাচন কমিশনের গুরুত্ব কিভাবে আসবে, যে একটা দেশে বা বাংলাদেশে গণতান্ত্রিক ধারা বজায় রাখার জন্য এই প্রতিষ্ঠানটির গুরুত্ব বিশ্লেষণ করো, নির্বাচন কমিশনের গুরুত্ব বিশ্লেষণ করো। সেম ভাবে তুমি যদি বৈষম্য মূলক, মানে বৈষম্য বিরোধী বলে না, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তো বৈষম্যবিহীন, নিরপেক্ষ এবং একটা ফেয়ার বা স্বচ্ছ সরকারি চাকরি নিশ্চিত করার জন্য এই বাংলাদেশ কর্ম কমিশনের গুরুত্ব তুমি বিশ্লেষণ করবে। ওকে, বিশ্লেষণ করতে পরীক্ষায় বলবে, উদ্দীপকে একটা হিন্ট দিয়ে দিবে যে মিস্টার কামাল সাহেব এমন একটা প্রতিষ্ঠানে চাকরি করেন যে প্রতিষ্ঠানের কাজ হচ্ছে বিভিন্ন সরকারি চাকরির জন্য প্রশ্ন প্রণয়ন করা, চাকরি পরীক্ষা পরিচালনা করা এবং চূড়ান্তভাবে প্রার্থী বাছাই করা। তো এই টাইপের প্রশ্ন থাকবে। এখন গরুর গতে বলবে উদ্দীপকে কোন প্রতিষ্ঠানের কথা বলা হচ্ছে, করিম সাহেব কোন প্রতিষ্ঠানে চাকরি করেন, হ্যাঁ, তখন তুমি এই যে কর্ম কমিশনের গুরুত্বটা ব্যাখ্যা করবা। কর্ম কমিশনের গুরুত্ব, মানে কর্ম কমিশন আসলে কি সেটা তুমি লিখবা গরুর গতে। আর ঘোড়ার গতে বলবে যে করিম সাহেব যে প্রতিষ্ঠানটিতে কাজ করছেন বাংলাদেশের নাগরিকদের সরকারি চাকরি নিশ্চিতের জন্য, নিরপেক্ষ সরকারি চাকরি, স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সরকারি চাকরি নিশ্চিতের জন্য ওনার প্রতিষ্ঠানের গুরুত্ব বিশ্লেষণ করো। তাইলে এই টাইপের প্রশ্ন এই চারটা থেকে আসবে। অ্যাটর্নি জেনারেল হচ্ছে, আমি বলছিলাম যে সরকারের উকিল, রাষ্ট্রপক্ষের একজন আইনজীবী বা রাষ্ট্রপক্ষের উকিল। তো রাষ্ট্রপক্ষের উকিল কি করে, রাষ্ট্র দেশের অন্যান্য নাগরিকের বিরুদ্ধে যদি কোনো মামলা থাকে, রাষ্ট্রের পক্ষ থেকে যে মামলাগুলো লড়ে সেটা হচ্ছে তোমার অ্যাটর্নি জেনারেল লড়ে। আর মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কাজ হচ্ছে কি, পুরা দেশের যত হিসাব নিকাশ আছে, অডিট বলি না আমরা, অডিট আছে, সেই অডিট গুলো পরিচালনা করে। তাহলে এই চ্যাপ্টারটা থেকে ইজি ওয়েতে কি রকম প্রশ্ন আসতে পারে এটা বুঝতে পেরেছো? তাহলে এটা হচ্ছে আমার ডিটেইল পড়ানোর কোনো প্রয়োজন নাই। একটু কমেন্ট করো তো যে এই বিষয়টা বুঝতে পেরেছো কিনা, আমি যে বিষয়টা আলোচনা করেছি এখন, কিভাবে প্রশ্ন আসতে পারে এই চারটা অংশ থেকে। আমি একটু কমেন্ট দেখতে চাচ্ছি প্রপারলি ব্যাপারটা বুঝতে পারছো কিনা। তাহলে আমরা এমসিকিউর জন্য কিছু জিনিস দেখি, দেন আমরা তোমাকে অ্যাপ্লাই করে দিব, পরবর্তী জিনিসে অ্যাপ্লাই করব। কি অ্যাপ্লাই করব সেটা টেকনিক আমরা একটু পরে দেখছি। একটু বলো যে বুঝতে পেরেছো কিনা, কিভাবে প্রশ্ন আসতে পারে। সবাই একটু কমেন্ট করো যে প্রশ্ন কোন প্যাটার্নে আসতে পারে, বুঝতে পেরেছো কিনা, একটু শুনি যে কি অবস্থা। আচ্ছা, এতক্ষণ তো এটা নিয়ে কথা বললাম, বুঝার তো কথা। ওকে, যাই হোক, দেখো তাহলে এই চারটা প্রতিষ্ঠানের কাজ আসবে, কার্যাবলী আসবে এবং এই চারটা প্রতিষ্ঠানের গুরুত্ব আসবে। এখন কোন প্রতিষ্ঠানটা সংবিধানের কোন অনুচ্ছেদে বলা আছে এই প্রতিষ্ঠানগুলোর কথা খেয়াল করো। যে বাংলাদেশের সংবিধানের 137 নং অনুচ্ছেদে বলা আছে সরকারি কর্ম কমিশনের কথা। তাহলে বাংলাদেশ এই কর্ম কমিশন কত নাম্বার অনুচ্ছেদ? 137 নং অনুচ্ছেদ। ঠিক আছে, এইগুলা এমসিকিউর জন্য টপ এমসিকিউ। ঠিক আছে, এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। একইভাবে দেখো 118 নাম্বার অনুচ্ছেদে বলা আছে নির্বাচন কমিশনের কথা। তাহলে নির্বাচন কমিশনের কথা কত নাম্বার অনুচ্ছেদে বলা আছে? 118 নং অনুচ্ছেদ। এইগুলো একদম মুখস্থ করে ফেলবা। তাহলে নির্বাচন কমিশনের প্রতিষ্ঠার কথা সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে? সেটা বলা হয়েছে 118 নং অনুচ্ছেদে। এখন 64 নং অনুচ্ছেদে বলা হয়েছে অ্যাটর্নি জেনারেল
নামে একটা পদ থাকবে এই রাষ্ট্রে। এটা কত নম্বর অনুচ্ছেদ? এটা হচ্ছে 64 বা 34 নং অনুচ্ছেদে অ্যাটর্নি জেনারেল যে পদ আছে সেটা সৃষ্টি করার কথা বলা হয়েছে। আর সর্বশেষ হচ্ছে 127 নং অনুচ্ছেদ। এই 127 নং অনুচ্ছেদে মহা হিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রকের একটা প্রতিষ্ঠান থাকবে, সেটার কথা বলা আছে। সেটা কত? 127। তো এই চারটা প্রতিষ্ঠান সংবিধানের কত কত অনুচ্ছেদে বলা আছে, এই চারটা একদম মুখস্থ করে ফেলতে হবে। ওকে, এই চারটা জিনিস একদম মুখস্থ করে ফেলতে হবে। এখানে যে চারটা কোনটা কত প্রতিষ্ঠানে কত নম্বর অনুচ্ছেদে কোনটা প্রতিষ্ঠিত হয়েছে, এই চারটা হচ্ছে তোমরা মুখস্থ করে ফেলবা। যারা মানে এই এখন জয়েন করছো বা বুঝতে পারো নাই, ভিডিওটা শেষ হইলে তারপরে হচ্ছে তোমরা রেকর্ডেড অংশটা দেখে ফেলবা, কারণ আমরা এখন পুরা জিনিস রিক্যাপ করতে গেলে সময় পাবো না। আমি একদম চ্যাপ্টার শেষে আবার রিক্যাপ করে দিব। তা এখন দেখো এই বাংলাদেশ কর্ম কমিশন, ঠিক আছে? তো এই কর্ম কমিশনের কি আছে, তো এই কর্ম কমিশন কত সালে গঠিত হয়েছে এটা আমার একটু জানা জরুরি। এখানে এমসিকিউ আছে, ঠিক আছে? তো দেখো, আধুনিক রাষ্ট্র হচ্ছে পুলিশি রাষ্ট্র নয়, মনে রাখবা, পরীক্ষায় আসতে পারে। আধুনিক রাষ্ট্র হচ্ছে জনকল্যাণমূলক রাষ্ট্র, এটা একটা এমসিকিউ। আধুনিক রাষ্ট্র জনকল্যাণমূলক রাষ্ট্র। এখন দেখো, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 1972 সালের 8 এপ্রিল এই রাষ্ট্রপতি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আদেশ জারি করেছিলেন। 1972 সালের 8 এপ্রিল বাংলাদেশের যে রাষ্ট্রপতি ছিলেন, ওই কর্ম কমিশন কিভাবে আসছে সেটার হিস্ট্রি একটু দেওয়া আছে। এটা 1972 সালের 8 এপ্রিল কর্ম কমিশন আদেশ জারি করেছিলেন রাষ্ট্রপতি। সেটার পরিপ্রেক্ষিতে 1972 সালের 26 মার্চ থেকে প্রাক্তন কেন্দ্রীয় সরকারি কর্ম কমিশন ও পূর্ব পাকিস্তান সরকারি কর্ম কমিশন বিলুপ্ত হয়ে যায়। মানে পাকিস্তানের যে কর্ম কমিশন ছিল এটা বিলুপ্ত হয়ে গেছে। 1972 সালের 26 মার্চ দুটি সরকারি কর্ম কমিশন গঠিত হয়। দেখো, 1972 সালের 26 মার্চ দুইটা কর্ম কমিশন গঠিত হয়। পরবর্তীতে দেখো, বর্তমানে কিন্তু একটা কর্ম কমিশন আছে, কিন্তু 1972 সালের 26 মার্চে দুইটা কর্ম কমিশন গঠন করা হয়েছিল। একটা হচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন প্রথম, আর একটা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন হচ্ছে দ্বিতীয়। তাহলে এই যে প্রথম যে সরকারি কর্ম কমিশন ছিল, এটাতে হচ্ছে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর যে গেজেটেড কর্মকর্তা তাদেরকে সংগ্রহ, বাছাই এবং নিয়োগ দেওয়া হইতো। মানে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিগুলার নিয়োগ দিতে হচ্ছে কর্ম কমিশন প্রথম। আর যে দ্বিতীয় কর্ম কমিশনটা রয়েছে, এই দ্বিতীয় কর্ম কমিশনটা হচ্ছে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর নন গেজেটেড কর্মকর্তাদের নিয়োগ দিত। তাহলে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর গেজেটেড কর্মকর্তাদের নিয়োগ দিত বাংলাদেশ সরকারি কর্ম কমিশন প্রথম, এবং তৃতীয় চতুর্থ শ্রেণীর নন গেজেটেড কর্মকর্তাদের নিয়োগ দিত বাংলাদেশ সরকারি কর্ম কমিশন দ্বিতীয়। এই তথ্যগুলা, ইনফরমেশনগুলা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এটা একটু এমসিকিউর জন্য মনে রাখবা। এখন দেখো 1977 সালে, তারপরে খেয়াল করো যে জিনিসগুলো কিভাবে চেঞ্জ হয়ে গেছে। যে 1977 সালের 28 নভেম্বর রাষ্ট্রপতির 57 নং আদেশ বলে এই দুইটা কর্ম কমিশনের পরিবর্তে একটা কর্ম কমিশন গঠিত হয়েছে। দুইটা কর্ম কমিশন ছিল না 1972 সালের 26 মার্চে, তো ওইটা চেঞ্জ হয় 1977 সালের 28 নভেম্বর 57 নং আদেশ, রাষ্ট্রপতির 57 নং আদেশ বলে ওই দুইটা কর্ম কমিশন ভেঙে একটা কর্ম কমিশন হয়ে গেছে, যার নাম হয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বা বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। তো প্রকৃতপক্ষে 1977 সালের 22 ডিসেম্বর থেকে তোমার এই কর্ম কমিশনটা আসলে কার্যকর হয়েছে, ঠিক আছে? তো দুইটা কর্ম কমিশন ভেঙে একটা হয়েছে 28 নভেম্বর, আর এই দুইটা কর্ম কমিশন ভেঙে একটা হয়ে ওই বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সেটা তার কার্যকরী অবস্থা বজায় রেখেছে কত সাল থেকে? 1977 সালের 22 ডিসেম্বর থেকে সেটা কার্যকর হয়েছে। দুইটা কর্ম কমিশন ভেঙে এক হয়ে গেছে 28 নভেম্বর 1977 সালের, আর দুইটা কর্ম কমিশন ভেঙে তো একটা হয়েছে। তো ওই একটা যে কর্ম কমিশন, সরকারি কর্ম কমিশন, সেটা এটার কার্যকারিতা শুরু হয়েছে 1977 সালের 22 ডিসেম্বর। তাহলে এই পুরা স্লাইডটা এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট, পুরা স্লাইডটাই এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই সবগুলা তথ্য একটু ভালো করে পড়ে নিবা। এখন দেখো, এই সরকারি কর্ম কমিশনের গঠন, সরকারি কর্ম কমিশনের কয়জন সভাপতি থাকবে, কয়জন সদস্য থাকবে, এটা একটু আমাদের ভালো করে দেখতে হবে, ঠিক আছে? কয়জন সদস্য থাকবে, কয়জন সভাপতি থাকবে, এটা দেখো। তো এখন দেখো, এই যে রাষ্ট্রপতির 57 নং আদেশ, এই আদেশ বলে সরকারি কর্ম কমিশনের সদস্য সংখ্যা সভাপতি সহ, মানে সদস্য কয়জন থাকবে দেখো তো, সদস্য থাকবে সভাপতি সহ কয়জন? 6 জন, সর্বনিম্ন 6 জন এবং সর্বোচ্চ হচ্ছে 15 জন। তাহলে সভাপতি সহ সর্বনিম্ন কতজন? সর্বনিম্ন, আচ্ছা, নিম্নে সর্বনিম্ন হচ্ছে তোমার 6 জন, আর সর্বোচ্চ কতজন? সর্বোচ্চ 15 জন, সর্বোচ্চ হচ্ছে 15 জন। তো এটা একটু মুখস্থ করবা এই তথ্যগুলো, ঠিক আছে? যে সর্বনিম্ন কয়জন? সর্বনিম্ন 6 জন, সর্বোচ্চ 15 জন।
এই স্লাইডটা থেকেও প্রচুর এমসিকিউ আসবে, এই স্লাইডটাও এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এখন দেখো যে বাংলাদেশ এই সংবিধানের 138(1) অনুচ্ছেদে বলা হয়েছে যে প্রত্যেক সরকারি কর্ম কমিশনের সভাপতি ও অন্যান্য সদস্য রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন। এখন একটা জিনিস তথ্য মনে রাখো, এই যে 4টা সাংবিধানিক প্রতিষ্ঠান আছে, 4টা সাংবিধানিক প্রতিষ্ঠানের যত কর্মচারী থাকবেন, এই 4টা সাংবিধানিক প্রতিষ্ঠানের যত কর্মকর্তা কর্মচারী থাকবেন তাদের সবাইকে নিয়োগ দিবে রাষ্ট্রপতি। এই প্রতিষ্ঠানের কর্মচারীদের তাদের সকল কর্মকর্তাকে এই কর্মকর্তাদের নিয়োগ দিবেন রাষ্ট্রপতি, মনে রাখবা। তাদের সবাইকে নিয়োগ দিবে কে? নিয়োগ দিবে হচ্ছে রাষ্ট্রপতি। তাদের সবাইকে নিয়োগ দিবে রাষ্ট্রপতি। যত কর্মকর্তা চাকরি করবে, এই 4টা প্রতিষ্ঠানে যত কর্মকর্তা চাকরি করবে তাদের সবাইকে নিয়োগ দিবে রাষ্ট্রপতি। এই 4টা কর্ম কমিশনের যত সদস্য আছে তাদের সবাইকে নিয়োগ দিবে রাষ্ট্রপতি, ঠিক আছে? তাদের সবাইকে নিয়োগ দিবে হচ্ছে রাষ্ট্রপতি। এই 4টা কর্ম কমিশনের যতজন সদস্য থাকবে সবাইকে রাষ্ট্রপতি নিয়োগ দিবে। আর সবার ক্ষমতা, পাওয়ার, তাদের পাওয়ার থাকবে কি জন্য? মর্যাদা। তাদের মর্যাদা থাকবে সুপ্রিম কোর্টের আইনজীবীর মতো। এই 4টা প্রতিষ্ঠানের সদস্যদের মর্যাদা থাকবে কার মতো? সুপ্রিম কোর্টের একজন বিচারপতির মতো। সুপ্রিম কোর্টের বিচারপতি, তাদের মর্যাদা হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতির মতো। সবার মর্যাদা এই প্রতিষ্ঠানে যারা চাকরি করবে বিচারপতির মতো, সুপ্রিম কোর্টের বিচারপতির মতো, ঠিক আছে? তাহলে এই প্রতিষ্ঠানে যে কর্মকর্তারা চাকরি করবেন তাদের সবার মর্যাদা কার মতো? তাদের সবার মর্যাদা একজন সুপ্রিম কোর্টের বিচারপতির যে মর্যাদা, তাদের সবার মর্যাদা একই রকম। একজন সুপ্রিম কোর্টের বিচারপতি যে ধরনের সুযোগ সুবিধা পায়, যে ধরনের মর্যাদা পায়, সেই মর্যাদা পাবে এই সরকারি কর্ম কমিশন থেকে ধরে মহাহিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক সকল কর্মকর্তা এবং কর্মচারীরা, ঠিক আছে? এই প্রত্যেকটা প্রতিষ্ঠানের আমরা 7ম অধ্যায় পড়ছি, ঠিক আছে? পরিণতি সুশাসন 2য় পত্র 7ম অধ্যায় পড়ছি। এই প্রত্যেকটা প্রতিষ্ঠানের যে কর্মকর্তা আছে তাদের সবার মর্যাদাটা থাকবে সুপ্রিম কোর্টের বিচারপতির মতো। এবং এই প্রতিষ্ঠানের যারা চাকরি করবে, এক কথায় এই প্রতিষ্ঠানে যারা চাকরি করে তাদের চাকরি দিবে কে? রাষ্ট্রপতি। এবং এই প্রতিষ্ঠানে যারা চাকরি করে তাদের মর্যাদা হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতির মতো। আর যে বুকারা প্রশ্ন করতেছো, কিচ্ছু বুঝতেছো না, ভালো করে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? কি বলতেছি এটা শুনো, আন্তাজি কমেন্ট না করে যেটা বলতেছি সেটা শুনো। ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো কমেন্টে এসে লাফায় কোনো লাভ হবে না। ভালো করে পড়া বুঝতে হবে কি বলতেছি। একদম সিম্পল একটা জিনিস এমন ভাবে পড়াই দিচ্ছি, এখানে 10-এ 10 এমনি পাবা। সো যেটা বলতেছি সেটা ভালো করে শুনো, ভালো করে দেখো কি বলতেছি, চোখ কান খোলা রেখে শুনো, মানে এখানে ক্লাস করো। আমি যখন কমেন্ট করতে বলবো তখন কমেন্ট করবা, আজ এরা কমেন্ট করে কোনো লাভ নাই, ঠিক আছে? তো তারপরে খেয়াল করো আমি কি বলছিলাম, যে এই সরকারি কর্ম কমিশনের কি কি কাজ থাকবে আমার একটু এটা দেখা দরকার। আচ্ছা, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে। দেখো যে ঢাকায় এই কমিশনের প্রধান কার্যালয় ছাড়াও আরো 6টা বিভাগীয় শহরে 6টা আঞ্চলিক অফিস রয়েছে সরকারি কর্ম কমিশনের। ওইগুলা কোথায় কোথায় আছে? রাজশাহীতে আছে, খুলনাতে আছে, চট্টগ্রামে আছে, বরিশাল, সিলেট এবং রংপুরে। এগুলা থেকে বহুপদী সমাপ্তি সূচক প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। বহুপদী সমাপ্তি সূচক প্রশ্নগুলো আছে না, যে নিচের কোন বিভাগগুলোতে সরকারি কর্ম কমিশনের কার্যালয় রয়েছে? ঢাকা বিভাগ ছাড়াও আছে রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট এবং রংপুরে, ঠিক আছে? বুঝতে পেরেছো? তো এখন বলো যে সরকারি কর্ম কমিশনের কার্যাবলী, এদের কার্যাবলী পড়বা। এদের কার্যাবলীগুলাই আমরা মেইনলি পড়বো সিকিউর জন্য। সিকিউর এই গ এবং অথবা এই ঘ প্রশ্নের জন্য আমরা এই কর্ম কমিশনের কার্যাবলীগুলো পড়বো। এখানে প্রত্যেকটা কার্যাবলী আমি হচ্ছে এখানে শর্ট করে রেখেছি, ইজি করে রেখেছি। এই কার্যাবলীগুলো পড়ে এগুলো যদি সুন্দর করে পরীক্ষায় দিতে পারো তাহলে ভালো একটা মার্কস তোমরা পাবা, ঠিক আছে? আর আমরা কোন অধ্যায়ে পড়াচ্ছি, এই যে সরকারি কর্ম কমিশনের কথা বলছি, এটা কোন অধ্যায়ে, এটা কোন অধ্যায়? এই যে স্টুডেন্ট এটা তুমি জানো না, যে স্টুডেন্ট জানে না যে এটা কোন অধ্যায়, তার পড়াশোনা করার দরকার নাই। তুমি হয় কৃষি কাজ করো অথবা বিদেশ গিয়ে কি করো, কাজ টাজ করো। হ্যাঁ, দেশের বা রাষ্ট্রের বোঝা হওয়ার কোনো দরকার নাই তোমার।
যে জানো না কোন অধ্যায়ের ক্লাস হচ্ছে, মানে তুমি যদি কন্টেন্ট আমি কি পড়াইতেছি এটা দেখেও যদি তুমি না বুঝো যে এটা কোন অধ্যায়ের ক্লাস হচ্ছে, পড়ালেখা করার দরকার নাই ভাই তোমার। তুমি বইটই বিক্রি করে তুমি হচ্ছে কাজে নেমে পড়ো এখনই, তাইলে তোমার এবং রাষ্ট্রের দুইজনেরই অনেক উপকার হবে হোপফুলি। তো এখন এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে কর্ম কমিশনের স্বাতন্ত্র, নিরপেক্ষতা, গোপনীয়তা, দক্ষতা এবং সততা। এই যে স্বাতন্ত্র, নিরপেক্ষতা, গোপনীয়তা, দক্ষতা, সততা, এগুলার বিস্তারিত এই স্লাইডের পরে তোমাদের আমি যে বই আছে মেইন বই, সেই মেইন বইয়ে হচ্ছে মার্ক করা আছে, সেটা তোমাদের প্রোভাইড করা হবে, সেটা দেখে বিস্তারিত পড়ে নিবা। স্বাতন্ত্র জিনিসটা কি, মানে এই প্রতিষ্ঠানটাকে অন্য কোনো প্রতিষ্ঠান চাপ দিতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, যেটা বলতেছি এখন এটা একটু মনোযোগ দিয়ে শোনো যে সরকারি কর্ম কমিশনের এখানে স্বাতন্ত্রতা কতটা গুরুত্বপূর্ণ। এখন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যদি সরকারি কর্ম কমিশনকে চাপ দেওয়া হয়, আমার এই ছেলেটাকে পাঠাচ্ছি, তাকে একটা চাকরি দিয়ে দেন, তাহলে কি হবে? দেশের অন্যান্য মানুষের সাথে এখানে একটা ইয়ে করা হবে না, কি বলে যে বিশ্বাসঘাতকতা করা হবে না, তাই না? তো এই কর্ম কমিশন কিসের ভিত্তিতে চাকরি দিবে? মেধা, দক্ষতা, যোগ্যতা, সততা, এগুলোর ভিত্তিতে জব দিবে বা চাকরি দিবে। তাহলে এটা স্বাতন্ত্র দরকার আছে। স্বাতন্ত্র মানে এই প্রতিষ্ঠানটাকে অন্য কোনো প্রতিষ্ঠান চাপ দিতে পারবে না, তার একটা স্বাতন্ত্র থাকবে, সে নিজে স্বাধীনভাবে কাজ করবে। রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী এই প্রতিষ্ঠানকে কি করতে পারবে না? চাপ প্রয়োগ করতে পারবে না। এখন দেখো নিরপেক্ষতা, এই প্রতিষ্ঠানটাকে নিরপেক্ষ হইতে হবে। যে রাজনৈতিক দল ক্ষমতায় আছে সেই রাজনৈতিক দলের সদস্যদেরকে প্রতিষ্ঠানটি চাকরি দিতে বাধ্য থাকবে না। ওকে, নিরপেক্ষভাবে কি করবে? পরীক্ষা পরিচালনা করবে, ভাইবা নিবে, লিখিত পরীক্ষা নিবে, তো যারা যোগ্য শুধু তাদেরকে নিয়োগ দিবে। গোপনীয়তা, এই যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে আমরা শুনেছি, বিসিএস সহ অন্যান্য সরকারি চাকরির পরীক্ষা প্রশ্ন যদি এভাবে ফাঁস হতে থাকে তাহলে কি হবে? যে যারা প্রকৃতপক্ষে মেধাবী, যাদের দক্ষতা যোগ্যতা আছে, তারা চাকরি পাবে না। এই জন্য প্রশ্ন যেন ফাঁস না হয়, এই ধরনের কিছু গুরুত্বপূর্ণ সংবেদনশীল বিষয়ে গোপনীয়তা বজায় রাখতে হবে এই প্রতিষ্ঠানটির বা সরকারি কর্ম কমিশনটির। আর সর্বশেষ হচ্ছে দক্ষতা ও সততা। এই প্রতিষ্ঠান পরিচালনা করতে হলে অবশ্যই দক্ষ লোক লাগবে, শিক্ষিত মানুষ লাগবে, যারা চাকরির পরীক্ষা পরিচালনায় দক্ষ, যারা এই ধরনের কাজে দক্ষ আছে তাদেরকে নিয়োগ দিতে হবে। এবং অবশ্যই তাদের কি হবে? সততা থাকতে হবে। দুর্নীতি পরায়ণ হইলে তো এই প্রতিষ্ঠানটার এই একটা জিনিসও থাকবে না, স্বাতন্ত্রতা থাকবে না, নিরপেক্ষতাও থাকবে না। তাহলে দুর্নীতি মুক্ত এবং দক্ষ লোকবল এই প্রতিষ্ঠানে নিয়োগ দিতে হবে, যাতে করে দেশের সকল বেকাররা প্রকৃতপক্ষে চাকরি পায়, তাদের সততা, তাদের হচ্ছে কি বলে যোগ্যতা এবং দক্ষতার ভিত্তিতে। ওকে, আচ্ছা আচ্ছা, তারপরে এই গেল, এটা থেকে ঘ প্রশ্ন আসতে পারে, এটা থেকে ঘোড়ার ঘর প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? এই ঘ নাম্বারের প্রশ্ন এটা থেকে আসতে পারে যে কর্ম কমিশনের স্বাতন্ত্র্য, নিরপেক্ষতা, গোপনীয়তা, দক্ষতা ও সততা কতটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা থেকে ঘোড়ার ঘ প্রশ্ন আসতে পারে। আচ্ছা, তো তোমরা যারা এডমিশন ক্যান্ডিডেট আছো, মানে যারা অন্তত এই কোন চ্যাপ্টার পড়াচ্ছি সেটা বলতে পারতেছো, হোপফুলি সবাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার যোগ্যতা রাখো। আর বিশ্ববিদ্যালয়ে যদি ভালো করতে চাও তাহলে পৌরনীতি সুশাসন দ্বিতীয় পত্র বইটা একটু ভালো করে পড়তে হবে, কারণ অনেক মৌলিক জিকে আছে, বেসিক জিকে, যেগুলা এই বই থেকে আসবে। বইটা যদি ভালো করে পড়ো দেখবা যে বই থেকে তোমার অনেক জিকে কমন পড়ছে। তো আচ্ছা, তো এই এডমিশন নিয়ে গালিব ভাই তোমাদের সাথে একটু কথা বলবে, তারপর আমি ক্লাসে ফিরে যাচ্ছি। আচ্ছা, প্রিয় শিক্ষার্থীদের আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে ভাইয়া প্রতিদিনে তোমাদেরকে একটু বিরক্ত করে 1-2 মিনিট। হ্যাঁ, গালিব ভাই আসবেন, আসছি। কেমন আছো তোমরা সবাই? পৌরনীতি প্রথম পত্র তোমরা এত বেশি ভালো পরীক্ষা দিয়েছো, আমি তোমাদেরকে কি বলবো, সবাই তো এখানে আছো এবং এত বেশি মেসেজ দিয়েছে যে ভাইয়া পৌরনীতি তো হচ্ছে 25টি কমন, 26টি কমন, কোন বোর্ড যেন আমাকে নক দিয়েছে ভাইয়া 29টি কমন, ঠিক আছে না? তো এই যে তোমরা যখন বলো যে কমন পাচ্ছি বা পেয়েছি, তখন আমাদের নিজেদের কাছেও ভালো লাগে, তোমাদের নিজেদের কাছেও ভালো লাগে। তো পরিণতি দ্বিতীয় পত্র যেহেতু 30 তারিখে পরীক্ষা, আমি আশা করব অনেক বেশি ভালো প্রস্তুতি তোমরা নিবে এবং পরিণতি যেন কোনোভাবে A+ মিস না যায়। পরবর্তীতে যে তোমাদের কৃষি আছে, ইসলাম শিক্ষা আছে, সমাজকর্ম, সমাজ বিজ্ঞান আছে, ইনশাল্লাহ এগুলোরও ক্লাস হবে এবং প্রত্যেকে আমাদের সাথে থাকো।
তো সর্বশেষ যে কথাটি বলবো সেটি হচ্ছে ওই যে ভাইয়া আগের সেই কথা, ভার্সিটি অ্যাডমিশন সঠিক গাইডলাইন্স। আমি আরেকবার বলে দিচ্ছি, এটা তোমাদেরকে বারবার মনে করিয়ে দিতে হয়, নাহলে তোমরা আবার তো আমাদেরকে বলে যাবা। এই যে দীর্ঘ 1 থেকে 1.5 মাস ধরে তোমাদের সাথে আমরা ছিলাম, কেমন লেগেছে আমাদেরকে? যদি মনে করো ভালো, এবং যদি আমাদের পড়াগুলো তোমরা বুঝো, এবং মনে করো যদি সঠিক গাইডলাইন এখানে পাবা, তাহলে তোমাদের জন্য আছে আমাদের পক্ষ থেকে টার্গেট ডিউ চ্যালেঞ্জ স্কোয়াড। তোমরা যারা মানবিক বিভাগের শিক্ষার্থী, এই যে আমাদের টিচার প্যানেল আছে, এতটুকু আমি তোমাকে বলতে পারি, প্রত্যেকটি বিষয়ের কিন্তু 2-2 জন করে টিচার রেখেছি, এবং ইনশাল্লাহ ক্লাস যতটুকু বলবো তার থেকে বেশি সংখ্যক ক্লাস নিব। যত বেশি ক্লাস নিব তত বেশি তুমি জানতে পারবা, তত বেশি তুমি যে কোনো বিষয়ে পারদর্শী হবা, এক্সপার্ট হবা, এবং কন্টেন্ট গুলো বা কনসেপ্ট গুলো তুমি ক্লিয়ার হয়ে যাবা। বুঝতে পেরেছি? তো আমি বলে দিয়েছি তোমাদের আগামী 5-এ, এবং আজকে তোমরা অনেক শিক্ষার্থী ভর্তি হয়েছে। একটা মজার ব্যাপার হচ্ছে, তোমাদের পরীক্ষা তো শেষ হয় 1টা বরাবর, তাই না? 1টা 20-এ বরাবর 1টা 20 মিনিট যখন, তখন একজন শিক্ষার্থী, তুমি এখানে আছো কিনা জানি না, 1টা 20 মিনিটে একজন শিক্ষার্থী দেখলাম পাঠিয়ে দিয়েছে টাকা। মানে খুবই সিরিয়াস, সে বলেছে যে মাজারকে যে ভাই আমি হচ্ছে পরীক্ষার হল থেকে বের হয়ে টাকা পাঠিয়ে দিব। এই যে তোমাদের আন্তরিকতা আমাদের প্রতি, আমরা যেন সেই আস্থা আমাদের প্রতি তোমাদের যেটা আছে আমরা যেন সেটাই রাখতে পারি। তো 5 তারিখ পর্যন্ত তোমাদেরকে ইনশাল্লাহ আমরা ভর্তি দিব, এবং 6 তারিখ থেকে কার্যক্রম শুরু করে দিব। বুঝতে পেরেছি? এবং আমি আশা করব তুমি হয়তো একটি সিদ্ধান্ত নিয়ে নিয়েছো যে ভাইয়া এত মাস ধরে পড়ছি, 2 বছর পড়ছি, একটু ভাইয়া কয়েকদিন রিল্যাক্স, কয়েকদিন একটু রেস্ট নিব, কয়েকদিন না পড়া থেকে দূরে থাকবো। তুমি এই যে সিদ্ধান্ত নেওয়ার কারণে তুমি পিছিয়ে যাবা, জীবন যুদ্ধে তুমি একটু পিছিয়ে যাবো। বুঝতে পেরেছি? তাহলে কথা সেটাই, সবাই আঙ্কেল আন্টির সাথে কথা বলো, বা গার্ডিয়ানস যারা আছে তাদের সাথে কথা বলে সিদ্ধান্ত নিয়ে নাও। এবং তুমি যদি অফলাইনেও কোথাও ভর্তি হও, অফলাইনের পাশাপাশি একটা অনলাইন অবশ্যই রাখবা, কারণ অফলাইনে তোমার অনেকদিন ক্লাস মিস যাবে, কন্টেন্ট না বুঝতে পারো, ক্লাস কম হলে তোমার অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে না। তো অফলাইনেও যদি কেউ ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়ে নাও, তাহলে অনলাইনে ভর্তি হয়ে রাখবা একটা, তোমার জন্য এটা অনলাইন একটা কোর্স এনরোল করে রাখবা। আর যারা অনলাইনে শুধু ভর্তি হবে, অফলাইনে ভর্তি হবে না, তাদের অফলাইনের প্রয়োজন হবে না। অফলাইন থেকে অনলাইন ইনশাল্লাহ অনেক ভালো কিছু পাবা বলে আশা করতে পারি। তো কথা সেটাই, তোমাদের হচ্ছে কোর্স ফি 6,000 টাকা। তোমরা আগামী 5 তারিখের আগে যারা, বা 5 তারিখ রাত 12টার মধ্যে যারা ভর্তি হবে, 3,000 টাকা দিয়ে ভর্তি হতে পারবা। আর শীট সহ এবং আমাদের যে গিফট গুলো আছে, গিফট গুলো সহ 3500 টাকায় ভর্তি হতে পারবা। আর টোটাল 1,000 জন শিক্ষার্থীকে আমরা এটি দিতে পারবো। তারপরে যারা আছে তাদেরকে আমরা এটি দিতে পারবো না, আবারও বলে দিচ্ছি। ওকে, তাহলে কথা সেটাই। আর তোমাদের একটা প্রশ্ন আছে যে ভাই আপনাদের এই কোর্স করে কি বাংলাদেশের সব ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিতে পারবো? অবশ্যই পারবা, এবং অবশ্যই থেকে বেশি পারবা। কারণ তুমি ঢাকা ইউনিভার্সিটির প্রস্তুতি যখন নিবে, তখন অন্যান্য ইউনিভার্সিটির প্রস্তুতি তোমার জন্য একদমই সহজ হয়ে যাবে। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামীকাল ইনশাল্লাহ আরো একবার, এবং আগামীকাল কিন্তু পরিণীতির এমসিকিউর ক্লাস হবে। তাহলে সবাই পড়াশোনা করো, ভালো থাকো, আল্লাহ হাফেজ। ওকে, তাহলে আমরা আবার আমাদের ক্লাসে ফিরে যাই। আমরা হচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন নিয়ে বলছিলাম। আমি কর্ম কমিশনটা যদি একটু সাম আপ করি তোমাদের কাছে, সেটা হচ্ছে কর্ম কমিশনের সদস্য থাকে 6 থেকে সর্বনিম্ন 6 জন, সর্বোচ্চ 15 জন, একজন সভাপতি থাকবেন। কর্ম কমিশনের যে যত কর্মকর্তা রয়েছেন তাদেরকে রাষ্ট্রপতি নিয়োগ দিবেন, এবং প্রত্যেকটা কর্মকর্তার ক্ষমতা বা মর্যাদা থাকবে হচ্ছে একজন সুপ্রিম কোর্টের বিচারপতির যেরকম মর্যাদা, সেরকম মর্যাদা ভোগ করবে কর্ম কমিশনের প্রত্যেকটা সদস্য। সেম ভাবে এখন আসলে বাংলাদেশ এই নির্বাচন কমিশন আসলে কি কাজ করে সেটা আসলে আমাকে আলাদা করে বলে দেওয়ার কোনো প্রয়োজন নাই। নির্বাচন কমিশনের কাজ হচ্ছে তোমরা ইতিমধ্যে জানো, স্থানীয় নির্বাচন, জাতীয় নির্বাচন, আর যত ধরনের লোকাল নির্বাচন আছে, এই সকল ধরনের নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন, হ্যাঁ, প্রধানমন্ত্রী নির্বাচন, তো এই সকল ধরনের নির্বাচনের কাজটা কিন্তু নির্বাচন কমিশন করে থাকে। তো সংবিধানের বিধান বললে সাপেক্ষে, তো এই কমিশনারের পদের মেয়াদ থাকে হচ্ছে 5 বছর। ঠিক আছে, নির্বাচন কমিশনের পদের মেয়াদ কয় বছর থাকে? 5 বছর থাকে। এটা একটু মনে রাখবা, এখানে এটা ইম্পর্টেন্ট এমসিকিউ। আচ্ছা, এখন তো কোন ব্যক্তি আসলে নির্বাচনের আচ্ছা ওইটার দরকার নাই, এখান থেকে এই এমসিকিউটাই পড়ো। এখন আসো যে এই নির্বাচন কমিশনের দায়িত্ব আর কার্যাবলী, এই প্রত্যেকটা জায়গায় দেখবা যে দায়িত্ব কার্যাবলী থাকবে
এখান থেকে মোস্ট প্রবাবলি গ নাম্বারের প্রশ্নটা আসে, মাঝে মধ্যে ঘ প্রশ্ন আসতে পারে। এটা কি করে দেখো, রাষ্ট্রপতি পদের নির্বাচন, সংসদ সদস্যের নির্বাচন, তারপরে সংসদ সদস্য নির্বাচনের জন্য নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ করে, তারপরে দেখো যে রাষ্ট্রপতি পদের ও সংসদ নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রস্তুত করে, উপরিউক্ত দফাসমূহ নির্ধারিত দায়িত্ব সমূহের অতিরিক্ত যেরূপ দায়িত্ব, মানে নির্বাচনের জন্য এই সমস্ত দায়িত্ব ছাড়াও আর অতিরিক্ত যে দায়িত্ব আছে সেটাও কিন্তু এই নির্বাচন কমিশন করে থাকে। তাহলে আমি কি পড়বো, নির্বাচন কমিশনের কার্যাবলী বা দায়িত্ব কি কি আছে সেটা আমি গ এবং ঘ প্রশ্নের জন্য পড়বো। নির্বাচন কমিশনের দায়িত্ব কার্যাবলী যেটা বললাম সেটা ঘ এবং ঘ এর জন্য তোমাকে পড়তে হবে। এখন আসো যে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় নির্বাচন কমিশনের ভূমিকা। ঠিক আছে, একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় নির্বাচন কমিশনের ভূমিকা আলোচনা করো। এইটা দেখবা যে ঘ নাম্বার প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই টাইপের প্রশ্ন ঘতে আসবে, ঘ নাম্বারের জন্য এই প্রশ্ন আসবে। একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় নির্বাচন কমিশনের ভূমিকা লিখো। এটা সেম, ওই নির্বাচন কমিশনকে কি করতে হবে, সঠিক ভোটার তালিকা তৈরি করতে হবে, সীমানা নির্ধারণ করতে হবে, নির্বাচনী এলাকার সীমানা, তারপরে নির্বাচনী আচরণ নিয়ন্ত্রণ করে দিতে হবে, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে হবে, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করতে হবে, সঠিক ফলাফল প্রকাশ করতে হবে। এগুলোর বিস্তারিত এই যে পয়েন্টগুলো আছে, পয়েন্টগুলোর বিস্তারিত আমার দাগানো পিডিএফ আছে, এই পিডিএফ তোমাদেরকে প্রোভাইড করা হবে, ওই পিডিএফটা পড়লেই এনাফ। ঠিক আছে, তো এখানে বিস্তারিত আমার মেইন বইয়ের পিডিএফ আছে, সেখানে এটা তোমাদের সাথে শেয়ার করে দেওয়া হবে। তো এই পয়েন্টগুলো মুখস্থ করবা আর বিস্তারিত ওই পিডিএফ থেকে একটু পড়ে নিবা, তাহলে খুব সুন্দর আনসার করতে পারবা ঘ নাম্বারের প্রশ্ন। ঠিক আছে, বুঝতে পেরেছো? আমি একটু কমেন্টগুলো দেখি যে বুঝতে পারতেছো কিনা। বলো যে আসলে এখান থেকে কিভাবে প্রশ্ন আসবে সেটা বুঝতে পারছো কিনা, একটু বলো। প্রশ্নের প্যাটার্ন কিরকম, প্রশ্নের প্যাটার্ন কিরকম সেটা বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করো। ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে প্রশ্ন ধরা খুব সহজ। তো তারপরে আসো এই মহা হিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক। এই মহা হিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রককেও তোমার হচ্ছে নিয়োগ দিবেন কে, বলো? মহা হিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক, এই মহা হিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রককেও নিয়োগ দিবে হচ্ছে রাষ্ট্রপতি। ওনাকে নিয়োগ দিবে কে? রাষ্ট্রপতি। ওকে ওকে, যাক, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা বুঝতে পেরেছো কমেন্ট করেছো সবাইকে ধন্যবাদ এই জিনিসটা ভালোভাবে বোঝার জন্য। এখন দেখো এখানেও এদের কার্যাবলী আমাকে জানতে হবে। হ্যাঁ, এই মহা হিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রকের কার্যাবলী আমাকে পড়তে হবে। তারপরে হচ্ছে আমাকে এখানে পড়তে হবে এই প্রতিষ্ঠানটার গুরুত্ব, একটা রাষ্ট্রে এই প্রতিষ্ঠানটার গুরুত্ব এটা কি আমি বলি। মহা হিসাব এখানে বোঝা যেতেছে, মহা হিসাব বাংলাদেশের যত সরকারি প্রতিষ্ঠান আছে ওই সব প্রতিষ্ঠানের যত হিসাব নিকাশের দলিল পত্র আছে, হ্যাঁ, যত হিসাব নিকাশ আছে, এই যে মহা হিসাব কি করে, যত হিসাব নিকাশের দলিল আছে, নথি আছে, ঠিক আছে, যত নথিপত্র আছে এগুলো সব যাচাই বাছাই করে। টাকা পয়সার লেনদেন যত হয় সরকারি প্রতিষ্ঠানগুলোতে, সরকারি অফিসগুলোতে, এই সবগুলা টাকা পয়সার হিসাব নেয় এই মহা হিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক। ওইটার একটা কার্যালয় আছে, একজন মহা হিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক থাকে, তাকে সাহায্য করার জন্য আরো কয়েকজন সদস্য কিন্তু থাকে। তো এই সরকারি হিসাব নিকাশ সে অডিট করে, ওদের কাজ হচ্ছে অডিট করা। ঠিক আছে, যে সরকারি টাকা কোনো দিকে কেউ মেরে দিছে কিনা, কোনো টাকা এদিক সেদিক করছে কিনা কোনো সরকারি প্রতিষ্ঠান, ওই জিনিসগুলার দেখভাল করে মহা হিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক। এখন গুরুত্ব কি, দেশে দুর্নীতি দমনের জন্য, মানে অর্থনৈতিক দুর্নীতি কমানোর জন্য বা অর্থনৈতিক স্বচ্ছতা নিশ্চিত করার জন্য, যে সরকারি প্রতিষ্ঠানটা অবৈধভাবে কোনো টাকা মেরে দিচ্ছে কিনা সরকারের, সেটা নিশ্চিত করার জন্য এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। তো এখানে আর বিস্তারিত এটা নিয়ে নাই, কিন্তু আমার দাগানো পিডিএফ আছে, এটা তোমাদের সাথে শেয়ার করে দেওয়া হবে ক্লাসের পরপরই, সেটা তোমরা একটু পড়ে নিলে এখান থেকেও তুমি গ প্লাস ঘ এই সিকিউর জন্য মেইনলি যে দুইটা পয়েন্ট এগুলো তুমি আনসার করতে পারবা। আরেকটা তথ্য এখানে আছে, এই দুর্নীতি কমিশনে যাওয়ার আগে আমাকে হচ্ছে আরেকটা জিনিস দেখতে হবে, সেটা অ্যাটর্নি জেনারেল। এটাও এখানে স্লাইডে বিস্তারিত আসে নাই, তো আমি তোমাদের সাথে ওভারঅল অ্যাটর্নি জেনারেল নিয়ে আলাপ করছি। এই যে এখানে অ্যাটর্নি জেনারেলের কাজ আসলে কি। অ্যাটর্নি জেনারেল যে 4 নম্বর যে
ইয়েটা সাংবিধানিক প্রতিষ্ঠানটা সেটা আমি লিখছি। এই অ্যাটর্নি জেনারেল, একজন অ্যাটর্নি জেনারেল থাকে প্রধান, তাকে সাহায্য করার জন্য আরো কয়েকজন অ্যাটর্নি জেনারেল থাকে। এই অ্যাটর্নি জেনারেল মানে হচ্ছে সরকারি আইনজীবী, ঠিক আছে? সরকারি আইনজীবী, একটু ভালো করে বুঝো। সরকারি আইনজীবী বা এই আইনজীবীকে আমরা বলি কি? উকিল, সরকারের উকিল, ঠিক আছে? সরকারি আইনজীবী বা সরকারি উকিল, সরকারি আইনজীবী বা সরকারি উকিল। এখন ধরো তোমার বাসার পাশ দিয়ে একটা সরকারি রাস্তা হবে, এখন ওই রাস্তায় সরকারের যে অফিস আছে, রোডস এন্ড হাইওয়ে, ওই অফিস তোমার বাড়ি তোমাকে না জানায় জোর করে তোমার বাড়ির উপর দিয়ে রাস্তা বানানোর জন্য জায়গা দখল করে নিল। এখন তুমি চাইলে কি করতে পারবা? সরকারের বিরুদ্ধে একটা মামলা ঠুকে দিতে পারবা, সরকারের বিরুদ্ধেই তুমি মামলা করতে পারবা। এখন সরকারের বিরুদ্ধে যদি কোনো রাষ্ট্রের নাগরিক মামলা করে, সেই মামলার জন্য সরকার কি করবে? তার অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ দিবে। তো সরকারের যত মামলা মোকদ্দমা আছে সেগুলা লড়াই করে কে? সেগুলা লড়াই করে অ্যাটর্নি জেনারেল। সরকারের পক্ষে থেকে, সরকারের পক্ষ হয়ে সরকারের মামলাগুলো লড়াই হচ্ছে অ্যাটর্নি জেনারেল, সরকারের মামলাগুলোর দেখভাল করে অ্যাটর্নি জেনারেল। এটাকে আমরা সরকারি আইনজীবী বা উকিল বলে থাকি। এখন কোনো অপরাধীর যদি কোনো ব্যক্তিগত আইনজীবী না থাকে, তাহলে সরকারের পক্ষ থেকে একজন সরকারি আইনজীবী দেওয়া হয়। তার কাজ হচ্ছে রাষ্ট্রীয় যত মামলা মোকদ্দমা আছে সরকারি, সেগুলো দেখভাল করা, এবং কোনো আইন, নতুন কোনো আইন দেশে তৈরি হয়েছে, সেই আইনটা সাধারণ মানুষ বুঝতে পারছে না, তখন এই অ্যাটর্নি জেনারেল কি করে? মানুষকে সেই আইনের ব্যাখ্যা দেয়। অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে সরকারের আইনের ব্যাখ্যা প্রদান করা হয়। আইন সংক্রান্ত বিষয়ে রাষ্ট্রপতির সাথে পরামর্শ করে থাকেন অ্যাটর্নি জেনারেল। তো হোপফুলি অ্যাটর্নি জেনারেল বিষয়টা কি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো? একটু কমেন্ট করো অ্যাটর্নি জেনারেলটা বুঝতে পেরেছো কিনা। সরকারি আইনজীবী বা সরকারি উকিলকে আমরা অ্যাটর্নি জেনারেল বলে থাকি। অ্যাটর্নি জেনারেল বুঝতে পেরেছো কিনা একটু কমেন্ট করো। তারপর হচ্ছে আমরা পরবর্তী পড়ায় চলে যাচ্ছি। অ্যাটর্নি জেনারেলের কাজ বুঝতে পেরেছো? আসলে অ্যাটর্নি জেনারেল লোকটা কে বা কি করে? ওকে, যারা বুঝতে পেরেছো সবাইকে ধন্যবাদ। আচ্ছা, এখন দেখো এই যে সাংবিধানিক প্রতিষ্ঠান, আমি এতক্ষণ যে স্লাইড পড়াইছি, আমি কিন্তু এই বই থেকে তথ্য নিয়েছি। এটা তোমাদের সাথে শেয়ার করে দেওয়া হবে, এটা তোমাদের সাথে শেয়ার করে দেওয়া হবে, কোনো চিন্তা নেই। এটা যদি পড়ো, এটা থেকে এই সপ্তম অধ্যায় থেকে তুমি 10-এ 10 কনফার্ম। এই সপ্তম অধ্যায় থেকে 10-এ 10 আমাকে কনফার্ম করতেই হবে। আজকে এই 10-এ 10 কনফার্ম করতে হবে সপ্তম অধ্যায় থেকে। এই স্লাইডটা মানে এই যে পিডিএফটা আছে, এটা পড়লেই তুমি 10-এ 10 পাবা ইনশাআল্লাহ। এটা পড়লেই তুমি 10-এ 10 পাবা। এখানে সবকিছু আমি মার্ক করে রেখেছি, হাইলাইট করা আছে, হাইলাইটেড অংশগুলো পড়লেই হবে। এটা থেকেই আমি মেইনলি স্লাইড তৈরি করেছি, ঠিক আছে? তো এই স্লাইডে তথ্য তো ছিল, মানে শর্ট নোটস ছিল, আর বিস্তারিত যারা পড়বা এই স্লাইড থেকে পড়বা। দেখো সবকিছু এখানে দাগানো আছে, কোত্থেকে কি নিছি। হ্যাঁ, যেটা দেখবা যে এই ইয়েলো কালার মার্ক করা, মনে করবা এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। হ্যাঁ, ইয়েলো মার্ক করা মানে ইম্পর্টেন্ট বেশি। ওকে, ইম্পর্টেন্স বেশি, ইয়েলো মার্ক মানে ইম্পর্টেন্স বেশি। এই স্লাইড, এই পিডিএফ পড়লি এনাফ। এটা বই থেকে নেওয়া হয়েছে এবং এখানে মার্ক করা আছে ইম্পর্টেন্ট জিনিসপত্র, এটা তোমাকে পড়লেই হবে, ঠিক আছে? এই যে দেখো পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো একটু পড়লেই হয়ে যাবে। এই যে অ্যাটর্নি জেনারেল নিয়ে কথা বলছি, ইম্পর্টেন্ট এমসিকিউ, এখানে সবকিছু পড়লেই এমসিকিউ কমন পাবা ইনশাআল্লাহ। এখান থেকে এমসিকিউ, সিকিউ সব কমন পাবা। সর্বশেষ যে প্রতিষ্ঠান সেটা হচ্ছে দুর্নীতি দমন কমিশন। এখন আমার একটা প্রশ্ন, তোমরা বলো এই দুর্নীতি দমন কমিশন কি সাংবিধানিক প্রতিষ্ঠান? একটু দ্রুত কমেন্ট করো। এই দুর্নীতি দমন কমিশন কি সাংবিধানিক প্রতিষ্ঠান? এটা আমাকে একটু কমেন্ট করে জানাও তো। দুর্নীতি দমন কমিশন কি সাংবিধানিক প্রতিষ্ঠান? তোমাদের কাছে প্রশ্ন। আচ্ছা, বৃষ্টি খাতুন, থ্যাংক ইউ ভেরি মাচ, তুমি বুঝতে পেরেছো, না বলেছো। হ্যাঁ, দুর্নীতি দমন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান না। হ্যাঁ, পিডিএফ হাইলাইট করা থাকবে, পিডিএফ হাইলাইট করা থাকবে। হাইলাইটেড অংশটা এমসিকিউ গুলোর জন্য গুরুত্বপূর্ণ। হাইলাইট যেগুলো দেখতেছো এগুলোতে মনে করবা যে এমসিকিউ গুলো ওই হাইলাইট অংশ থেকে আসে।
আর পয়েন্ট গুলা যে আছে এগুলো সিকিউর জন্য পড়বা। তাইলে এই দুদক বা দুর্নীতি দমন কমিশন এটা কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠান না। এই দুদক কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠান না, এটা হচ্ছে স্বাধীন ও নিরপেক্ষ কমিশন। এটা একটা কমিশন, ঠিক আছে, এটা দুর্নীতি নিয়ে আলোচনা করে। তো এটা দেখো যে 1973 সালে দুর্নীতি দমন আইন 1957 পাস সংশোধন করা হয়েছিল। 1973 সালে এই দুর্নীতি দমন আইন সংশোধন করা হয়েছিল। আর 2004 সালের 23শে ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশন আইন 2004 পাশের মধ্য দিয়ে দুর্নীতি দমন কমিশন গঠন করা হয়েছে। এই যে এখানে মার্ক করা আছে, ইয়েলো মার্ক করা আছে, এটা ইম্পর্টেন্ট এমসিকিউ যে দুর্নীতি দমন কমিশন কত সালে গঠন করা হয়েছে। এটা 2004 সালের 23শে ফেব্রুয়ারি গঠন করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন 2004 সালের 23শে ফেব্রুয়ারি গঠন করা হয়েছে। এটা শুনেই আমি বুঝতে পারতেছি এই দুর্নীতি দমন কমিশনের কাজ কি। দুর্নীতি দমন কমিশনের কাজ হচ্ছে দেশের দুর্নীতি রোধে কাজ করা। এই দেখো এখানে ইম্পর্টেন্ট এমসিকিউ সব মার্ক করা আছে যে 17 ফেব্রুয়ারি 2004 সালে জাতীয় সংসদে বহুল আলোচিত দুর্নীতি দমন কমিশন বিল 2004 পাস হয়েছে, পরে 23শে ফেব্রুয়ারি 2004 দুর্নীতি দমন কমিশন গঠিত হয়েছে। তাহলে এটার বিল মানে সংশোধনে এই একটা কোনো একটা প্রতিষ্ঠান তৈরি করতে গেলে আগে সংসদ সদস্যদের কি লাগে, অনুমোদন লাগে। তো এই অনুমোদন নেওয়ার জন্য বিলটা পাস করছে 17 ফেব্রুয়ারি 2004 সালে, আর দুর্নীতি দমন কমিশন কার্যকর হয়েছে 23শে ফেব্রুয়ারি 2004 সাল থেকে। প্রধান নির্বাহীকে একজন চেয়ারম্যান থাকে, দুর্নীতি দমন কমিশনের একজন চেয়ারম্যান থাকে, আর দুর্নীতি দমন কমিশনের একজন সচিব থাকেন, ঠিক আছে। এই সচিবই হচ্ছে তোমার প্রধান কর্মকর্তা। তো দেখো নিয়োগ, এই চেয়ারম্যান কমিশনারগণ রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন, আর 5 সদস্যের একটা বাছাই কমিটি কমিশনার পদে নিয়োগের সুপারিশ করে থাকে। এখানে কয়জন লোক থাকে টোটাল দেখো, একজন চেয়ারম্যান থাকে আর 5 জন সদস্য থাকে, বাছাইকারী কমিটি থাকে আর কি। তারপর দেখো যোগ্যতা ও অপসারণ, এখানে এটা বলা আছে। আমার যেটা দরকার দুর্নীতি দমন কমিশনের ক্ষমতা আর কার্যাবলী, তারা কি ক্ষমতা প্রয়োগ করতে পারে এবং তাদের কাজ কি, এই যে এখানে ইয়ে করা আছে, লেখা আছে, এগুলো একটু মুখস্থ করে ফেলবা। একটু পরে নিলেই, এটা আসলে মুখস্থ করার কিছু নাই। তো দেশের কোন সরকারি প্রতিষ্ঠান দুর্নীতি করতেছে কিনা সেটা তদন্ত করে, অনুসন্ধান করে, এবং যদি দুর্নীতির প্রমাণ পায় সেটার বিচার আসলে তারা করে। তারপরে দুর্নীতি প্রতিরোধের জন্য তারা জনগণকে সচেতন করে, দুর্নীতি প্রতিরোধী বিভিন্ন ক্যাম্পেইন তারা চালায়। এগুলো একবার দুইবার রিডিং করলেই আসলে বোঝা যায় যে দুর্নীতি দমন কমিশনের কাজ কি। এখন দেখো এই দুর্নীতি প্রতিরোধে, যেমন এই দুর্নীতি দমন কমিশনের কার্যাবলী, এই কার্যাবলীটা কিসের জন্য ইম্পর্টেন্ট? এই কার্যাবলীটা হচ্ছে তোমার এই যে এই গ নাম্বার প্রশ্ন যেটা আসে, যেটা 3 নাম্বার প্রশ্নের জন্য আসে, সেটার জন্য এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, দুর্নীতি দমন কমিশন গ বা 3 নাম্বার প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। আর 4 নাম্বার প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এই দুর্নীতি প্রতিরোধে দুর্নীতি কমিশনের যে ভূমিকা, দুর্নীতি প্রতিরোধে দুর্নীতি কমিশনের ভূমিকা, এটা হচ্ছে আমাদের এই ঘোড়ার ঘ প্রশ্ন, যার 4 মার্কস থাকে, তার জন্য ইম্পর্টেন্ট। দুর্নীতি প্রতিরোধে তারা কি করে? দুর্নীতি দমন কমিশন এই যে দুর্নীতি প্রতিরোধ, দুর্নীতির প্রসার রোধ করে, তারপরে খেয়াল করো যে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়, অবৈধ আয় রোধ করে, ব্যাংকিং খাতে শৃঙ্খলা আনয়ন করে। এই পয়েন্টগুলো একটু পরে নিবা। হ্যাঁ, এই পয়েন্টগুলো একটু পরে নিবা, পড়লে তোমার এই চ্যাপ্টার 7 যেটা এটা শেষ হয়ে যাবে। এখন আসো আমরা একটু চ্যাপ্টার 3 নিয়ে আলোচনা করি। তো চ্যাপ্টার 7 এটা খুবই ইজি। চ্যাপ্টার 3টা আমরা একটু দেখি, চলো। চ্যাপ্টার 7 এই প্রসেসে কিন্তু শেষ হয়ে যায়। তো সেম ভাবে দেখো এই চ্যাপ্টার 3 যদি আমরা আলোচনা করি, এটাও খুব সুন্দর করে পিডিএফ মার্ক করা আছে, এখান থেকে চ্যাপ্টার 3 তোমরা পড়ে নিতে পারো। এটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এখান থেকে সুন্দর করে প্রশ্ন আনসার করতে পারবা। অধ্যায়টার নাম হচ্ছে কি, রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলাদেশের স্বাধীনতা লাভ। স্বাধীনতার পূর্ব থেকে পরবর্তী পর্যন্ত বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন তাদের জীবনী নিয়েই মূলত এই চ্যাপ্টারটা। আচ্ছা, হ্যাঁ, আগামীকালকে আমরা চ্যাপ্টার 1 পড়াবো। আগামীকালকে তোমাদের ক্লাস আছে, আগামীকাল আমরা চ্যাপ্টার 1 পড়াবো, ঠিক আছে? পড়াবো, সমস্যা নাই। চ্যাপ্টার 7 আমরা পড়েছি, এখন চ্যাপ্টার 3 শুরু করি, চলো। তো চ্যাপ্টার 3-তে প্রথমেই যে ব্যক্তিত্বের কথা এখানে বলা আছে খেয়াল করো, হাজী শরীয়তুল্লাহ। ফার্স্টে কার কথা বলা আছে? হাজী শরীয়তুল্লাহর কথা বলা আছে। তো উদ্দীপক তুমি ধরবা কেমনে? এই চ্যাপ্টারে তো অনেকগুলা ব্যক্তিত্বের কথা বলা থাকবে। প্রশ্ন একটু কথা একটু মনোযোগ দিয়ে শুনো, তুমি এখান থেকে উদ্দীপক কিভাবে ধরবে, সৃজনশীল প্রশ্ন আসলে উদ্দীপক কিভাবে ধরবে। হাজী শরীয়তুল্লাহর সাথে তোমার
দুইটা জিনিস, একটা জিনিস ওতপ্রোতভাবে জড়িত, সেটা হচ্ছে ফরায়েজি আন্দোলন। ফরায়েজি আন্দোলন, ঠিক আছে? এখানে বইয়ে মার্কিং করা আছে, তোমরা পড়ে নিলে বুঝবা। তবে হাজী শরীয়তুল্লাহর ব্যাকগ্রাউন্ডটা আমি তোমাদেরকে একটু সংক্ষেপে গল্পের মতো করে বলি, তাহলে বুঝতে পারবা। হাজী শরীয়তুল্লাহ তোমার বাংলাদেশে জন্মগ্রহণ করলেও উনি দীর্ঘ একটা সময় সৌদি আরবে অতিবাহিত করেছেন। তো তখন ওই ব্রিটিশ ঔপনিবেশিক সময়ে হাজী শরীয়তুল্লাহর কাহিনী, ঠিক আছে? উনি কিন্তু ব্রিটিশ ঔপনিবেশিক টাইমে ছিল, যখন বাংলাদেশ, পাকিস্তান, ভারত সব এক ছিল, ব্রিটিশদের আন্ডারে ছিল। তো ব্রিটিশ ভারতীয় উপমহাদেশে হিন্দু এবং মুসলমানরা খুব বেশি ক্লোজ ছিল, তারা একে অপরের কালচার চর্চা করত। তো দেখা গেছে কি যে বাংলাদেশে মানে এই ভারতীয় উপমহাদেশে হাজী শরীয়তুল্লাহ যে এলাকায় ছিলেন, ওইখানে মুসলমানরা অনেক ধরনের অশরীয়তি কার্যকলাপের সাথে লিপ্ত ছিল, যেমন মাজার পূজা, পীর পূজা, হিন্দুদের অনেক সংস্কৃতি তারা চর্চা করছিল। তো যেটা আসলে মুসলমানদের সাথে যায় না, মানে ফরজ কাজগুলোর উপর তারা আসলে গুরুত্ব দেয় না। তো হাজী শরীয়তুল্লাহ মুসলমানদের ফরজ কাজের উপর গুরুত্ব দিয়ে মুসলমানদের কুসংস্কার দূর করার জন্য ফরায়েজি আন্দোলনের সূচনা ঘটিয়েছিলেন। একই সাথে উনি ফরায়েজি আন্দোলনের পাশাপাশি এই যে জমিদাররা ছিল ব্রিটিশ আমলে, যে অত্যাচারী জমিদার, সেই জমিদারদের বিরুদ্ধেও কিন্তু হাজী শরীয়তুল্লাহ লড়াই করেছেন। এখানে হাইলাইট করা আছে ইম্পর্টেন্ট বিষয়গুলা। হাজী শরীয়তুল্লাহ কত সালে জন্মগ্রহণ করেছেন, শিক্ষা টিক্ষা একটু পরে নিবা। এখানে এই যে ফরায়েজি শব্দ থেকে আসছে দেখো, এটা আসলে ফরজ শব্দ থেকে আসছে। ফরজ মানে কি? অত্যাবশ্যকীয় বা বাধ্যতামূলক, যেটা করতেই হবে, ঠিক আছে? ওই যে কাহিনী আমি বললাম, এই কাহিনী এখানে পড়া আছে। হাজী শরীয়তুল্লাহ ইসলাম ধর্মের 5টা ফরজ পালনের উপর সর্বাধিক গুরুত্ব দিয়েছিলেন। আর এই ফরায়েজি আন্দোলনের এখানে বৈশিষ্ট্য তোমাকে পড়তে হবে। এই আন্দোলনটা হচ্ছে শুধুমাত্র মুসলমান সম্প্রদায়ের জন্য উনি আন্দোলনটা করেছিলেন। তো ফরায়েজি আন্দোলন ছিল কি সামাজিক দিক নির্দেশনামূলক। তো এই আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য তোমাকে একটু পড়তে হবে, যে কেন এই আন্দোলন উনি শুরু করেছিলেন, ওনার লক্ষ্য কি ছিল। যে সকল মুসলমানকে ইসলামী মূলনীতি তথা ফরজের উপর প্রতিষ্ঠিত করা, তারপরে ইসলাম বিরোধী সকল কার্যকলাপ, কুসংস্কার বন্ধ করতে মুসলমানদেরকে উদ্বুদ্ধ করা, তারপরে মুসলমানদের সকল প্রকার নৈতিক বলে বলিয়ান করা, মানে এক কথায় মুসলমানদের কুসংস্কার দূর করে মুসলমানদেরকে পুনর্জাগরিত করা। ওকে, তো এই ছিল এটা লক্ষ্য উদ্দেশ্য। এখন ফরায়েজি আন্দোলনে হাজী শরীয়তুল্লাহর যে প্রভাব, এটা কেমন ছিল, এখান থেকে এই পয়েন্টগুলো তোমাদেরকে একটু পড়তে হবে। যে মুসলিম সমাজ থেকে উনি কুসংস্কার দূর করেছিলেন, কারণ মুসলমানরা এই যে মাজার পূজা দিত, সেজদা করতো, পীরদেরকে সেজদা করতো, পূজা করতো। তো এই জিনিসগুলো আসলে ইসলাম সাপোর্ট করে না। তো এই জিনিসগুলো থেকে উনি মুসলমানদেরকে বের করে এনেছেন। কিভাবে মুসলমানদের মধ্যে সচেতনতা তৈরি করেছেন, ঠিক আছে? তো আর কি করেছে দেখো, ব্রিটিশ বিরোধী আন্দোলনে অবদান রেখেছেন উনি। হ্যাঁ, ব্রিটিশরা তো শরীয় ভিত্তিক না। হাজী শরীয়তুল্লাহ চাইতেন না যে একটা বিধর্মী একটা জাতি এসে মুসলমানদেরকে শাসন করুক, ঠিক আছে? তো এই জন্য কিন্তু উনি ব্রিটিশ বিরোধী আন্দোলনেও তৎপর ছিলেন। একইভাবে দেখো জমিদার ও নীলকরদের বিরুদ্ধাচরণ করেছে। জমিদার যারা ছিল এবং নীলকর কারা, যাদেরকে মানে তৎকালীন ভারতীয় উপমহাদেশের কৃষকদেরকে জোর করে নীল চাষ করাইতো। আমরা যে নীল ইউজ করি কাপড়ে, সেই নীল খাদ্যশস্য বাদ দিয়ে নীল চাষ করাইতো। তো এরা ব্যাপক অত্যাচার করতো, এটার বিরুদ্ধাচরণ করেছে। লাঠিয়াল বাহিনী উনি গঠন করেছিলেন ওই অত্যাচারী জমিদারদের বিরুদ্ধে লড়াই করার জন্য। ওকে, লাঠিয়াল বাহিনী গঠন করেছিলেন কেন? অত্যাচারী জমিদারদের বিরুদ্ধে লড়াই করার জন্য। তো আন্দোলনের সাথে আঞ্চলিক সরকার প্রতিষ্ঠা, উনি হচ্ছে একটা আঞ্চলিক সরকার প্রতিষ্ঠারও উদ্যোগ নিয়েছিলেন। তো যাই হোক, তো হাজী শরীয়তুল্লাহ মারা যাওয়ার পরে হাজী শরীয়তুল্লাহর ছেলে দুদু মিয়া এই আন্দোলনটাকে এগিয়ে নিয়েছিলেন। কিন্তু আলটিমেটলি এই ফরায়েজি আন্দোলন হচ্ছে ব্যর্থ হয়ে গেছিল। কেন এই আন্দোলনটা ব্যর্থ হয়েছিল? কারণ হাজী শরীয়তুল্লাহ মুসলমানদের সাথে এই ভারতীয় উপমহাদেশে যে অন্যান্য ধর্মাবলম্বী লোকজন ছিল, বিশেষ করে হিন্দুদেরকে অন্তর্ভুক্ত করতে পারেন নাই। আর কি কি করতে পারেন নাই দেখো, যে সকল সম্প্রদায় মানে কিছু মানে জঙ্গি মনোভাব ছিল এই আন্দোলনের সাথে, কিছু জঙ্গি মনোভাবাপন্নতা ছিল। একইভাবে দেখো জমিদারি প্রথা উচ্ছেদের দাবি জানানো হয় নাই, জমিদারদের বিরুদ্ধে লড়াই করছে, বাট জমিদারি প্রথা উচ্ছেদের বিরুদ্ধে কোনো দাবি হয় নাই। প্লাস এই আন্দোলনের সুনির্দিষ্ট স্পেসিফিক একটা লক্ষ্য ছিল না, এই জন্য কিন্তু এই আন্দোলনটা ব্যর্থ হয়েছিল। তো ফরায়েজি আন্দোলনের প্রভাব আছে কি? এই প্রভাব কাদের উপর পড়ছে? অবশ্যই মুসলমানদের উপর একটা প্রভাব পড়ছে। কি প্রভাব পড়ছে মানে এই আন্দোলনের ফলে কি হয়েছে দেখো, হতাশাগ্রস্ত মুসলমানদের বিশ্বাস ও চেতনা জাগ্রতকরণ করা হয়েছে। তা আর কি কি ঘটনা আছে দেখো, আদর্শ সমাজ গঠিত হয়েছে, ব্রিটিশ বিরোধী আন্দোলনের সূচনা হয়েছে, প্রজা কর ব্যবস্থা বিলোপ সাধন হয়েছে, সাম্প্রদায়িক বিরোধ সৃষ্টি করেছে। একটা নেগেটিভ জিনিস করছে, মানে হিন্দু মুসলমানদের মধ্যে ঝামেলা বাধাই দিছিল এই ফরায়েজি আন্দোলন, ঠিক আছে? তো এই পয়েন্টগুলো এখানে আছে, পয়েন্টগুলো তোমাকে পড়ে নিতে হবে। তো পরবর্তীতে আসে
তিতুমির। হাজী শরীয়তুল্লাহর ব্যাপার শেষ হইলে তারপরে আসে তিতুমির। তো এখন আমরা দেখি যে তিতুমিরকে তোমরা কিভাবে আলাদা করে আইডেন্টিফাই করবা। ওকে, তিতুমির নিয়ে যদি কোনো উদ্দীপক আসে, তিতুমির নিয়ে যদি কোনো উদ্দীপক আসে, সেই উদ্দীপক সহজে কিভাবে ধরবা তুমি। দেখো, তিতুমির সর্বপ্রথম বিদ্রোহ করেছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে। সর্বপ্রথম বিদ্রোহ। তিতুমির সর্বপ্রথম বিদ্রোহ করেছিলেন কাদের বিরুদ্ধে? ব্রিটিশদের বিরুদ্ধে। ব্রিটিশদের বিরুদ্ধে তিতুমির সর্বপ্রথম বিদ্রোহের ডাক দিয়েছিলেন। তো ব্রিটিশদের বিরুদ্ধে তিতুমির সর্বপ্রথম বিদ্রোহের ডাক দিয়েছিলেন। উনি বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন। ঠিক আছে, আমরা এটাও দেখব। উনি হচ্ছে বাঁশের কেল্লা নির্মাণ করেছেন এবং উনি ব্রিটিশদের সাথে যুদ্ধ করতে করতেই কিন্তু ব্রিটিশদের হাতে নিহত হয়েছেন। এইখানে তিতুমিরের জীবনী আলোচনা করা আছে। এমসিকিউর জন্য একটু মার্কিং করা জিনিসগুলো পড়ে নিবা। শহীদ তিতুমিরের কর্মপ্রচেষ্টা ও লক্ষ্য কি ছিল, উনি আসলে কি চেয়েছেন, উনি ওনার জীবদ্দশায় উনি আসলে ভারতীয় উপমহাদেশে কি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। দেখো, সমাজ সংস্কার ও ধর্মীয় শিক্ষা বিস্তার। হাজী শরীয়তুল্লাহর মতো উনিও কিন্তু সমাজ সংস্কার করতে চেয়েছেন এবং ধর্মীয় শিক্ষা বাড়াইতে চাইছেন। উনিও এই যে মাজার পূজা, কবর পূজা, এগুলো উনি পছন্দ করতেন না, এগুলো দূর করতে চেয়েছেন। শোষণ নিপীড়ন মুক্ত সমাজ গঠনে ভূমিকা রেখেছেন উনি, যেন শোষণ নিপীড়ন না হয় সমাজে। শোষক উৎপীড়ক কৃষক সম্প্রদায়কে সংগঠিত করেছেন। তারপরে হচ্ছে তোমার জমিদার ও নীল কুঠিয়ালদের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে বারাসাত বিদ্রোহ। বারাসাত নামক জায়গাতেই কিন্তু উনি ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেছিলেন। বারাসাত নামক জায়গায় দেখো 1825 সালে তার দলবল সহ এই 24 পরগনার কিয়দংশ এবং নদিয়া ও ফরিদপুরের কিছু অংশের সমন্বয়ে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে উদ্যোগী হয়েছিলেন। কত সালে? 1825 সালে। পরবর্তীতে এই উইলিয়াম হান্টার প্রায় 83,000 ব্রিটিশ সৈন্য নিয়ে, ঠিক আছে, এই 83,000 কৃষক সেনাকে নিয়ে তিনি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। কে করেছে? এই তিতুমির। তিতুমির ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করেছে 83,000 সৈনিকদের নিয়ে। কিন্তু এই তিতুমিরকে দমন করার জন্য আসলে ব্রিটিশরা আবার সেনাবাহিনী পাঠিয়েছে। পরবর্তী তিতুমির নিহত হয়েছিলেন। দেখো, বাঁশের কেল্লায় কিন্তু উনি নিহত হয়েছে। ব্রিটিশদেরকে প্রতিরোধ করার জন্য, ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য উনি বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন। তো এই যে সময় ভারতের বড় লর্ড উইলিয়াম বেন্টিং তিতুমিরকে দমন করার জন্য লেফটেন্যান্ট কর্নেল স্টুয়ার্ডের নেতৃত্বে একদল সুসজ্জিত বাহিনী পাঠান। যুদ্ধের পর তার বিশ্বস্ত অনুচর মাসুম খাঁ সহ অনেক ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়। তিতুমির তো যুদ্ধেই নিহত হন, তাছাড়া তার যে অনুচর ছিল তাদেরকেও ফাঁসি দেওয়া হয়েছিল। এখন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পটভূমিতে তিতুমিরের ভূমিকা, এটা দেখবা যে ঘ নাম্বার প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। তিতুমির কিভাবে বাংলাদেশের স্বাধীনতায় ভূমিকা রাখছে। তিতুমির আমাদেরকে শিখিয়ে দিয়েছে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হয়, কিভাবে অত্যাচারের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াইতে হয়। ঠিক আছে, তো এই যে তিতুমিরের ঘটনা আমাদের মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছে যে আমাদের পূর্বপুরুষরাও বিদ্রোহ করেছে অন্যায়ের বিরুদ্ধে, নিজের দেশকে রক্ষা করার জন্য আমাদেরকেও করতে হবে। তো এই বিষয়গুলো এখানে আসে। দেখো, প্রতিবাদের সূচনা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, এই পয়েন্টগুলো একটু পড়লেই তুমি খুব সুন্দর করে এখানে আনসার করতে পারবা। রক্তদানের অনুপ্রেরণা লাভ, দেশপ্রেমের জাগরণ, জাতীয়তাবাদের সূত্রপাত হয়েছিল। তারপরে দেখো নবাব আব্দুল লতিফ। আব্দুল লতিফ সিকিউর জন্য খুব বেশি একটা ইম্পর্টেন্ট না। নবাব আব্দুল লতিফ সিকিউর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না। তো তাই এই আব্দুল লতিফের ঘটনাগুলা স্পেশালি তুমি এমসিকিউর জন্য একটু পরে যাবা। আব্দুল লতিফ মেইনলি শিক্ষা বিস্তারে একটু অবদান রেখেছেন। নবাব আব্দুল লতিফ শিক্ষা বিস্তারে শুধু অবদান রেখেছেন, এমসিকিউর জন্য পরে যাবা, এটা সিকিউর জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। কিন্তু আমার জন্য ইম্পর্টেন্ট নবাব স্যার সলিমুল্লাহ। নবাব স্যার সলিমুল্লাহ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবার পরীক্ষায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নবাব স্যার সলিমুল্লাহ খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। হ্যাঁ, তো নবাব স্যার সলিমুল্লাহ কি করেছেন, ওনার যে জীবনী আছে এটা এমসিকিউর জন্য পড়ে নিবা। যেটা আমার পড়ানো উচিত সেটা হচ্ছে উনি কোথায় কোথায় অবদান রেখেছেন। দেখো, শিক্ষা বিস্তারে নবাব স্যার সলিমুল্লাহ কি অবদান রেখেছেন, শিক্ষা বিস্তারে উনি আসলে কি কি কাজ করেছেন, আমাদের এটা একটু দেখা দরকার। দেখো, উনি আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুল প্রতিষ্ঠা করেছেন, যেটা এখন বর্তমানে আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আহসানুল্লাহ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মেবি তোমার হাতিরঝিলের দিকে আছে। মিডফোর্ড হাসপাতাল প্রতিষ্ঠা, যেটাকে আমরা এখন নবাব স্যার সলিমুল্লাহ হাসপাতাল বলি, সলিমুল্লাহ হাসপাতাল যেটা সদরঘাটে আছে। সলিমুল্লাহ মুসলিম হল, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়।
সলিমুল্লাহ মুসলিম হল ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত, ঠিক আছে, খুব সুপ্রাচীন 100 বছর পুরনো একটা হল। ওকে, তো এই যে এই কাজগুলো কিন্তু উনি করেছেন। শিক্ষা বিস্তারে উনি মেডিকেল কলেজ করেছেন, শিক্ষা বিস্তারে উনি ইঞ্জিনিয়ারিং স্কুল স্থাপন করেছেন, এবং স্টুডেন্টদের থাকার জন্য উনি মুসলিম হল প্রতিষ্ঠা করেছেন। এবং 1921 সালের 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় সলিমুল্লাহর অনেক ব্যাপক অবদান ছিল। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় জায়গা দিয়ে সহায়তা করেছেন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য যা যা করা দরকার উনি কিন্তু তাই করেছেন। তাহলে শিক্ষা বিস্তারে নবাব স্যার সলিমুল্লাহর একটা ব্যাপক অবদান ছিল। তাছাড়া দেখো সলিমুল্লাহ এতিমখানা, যেটা আজিমপুরে আছে, ঠিক আছে, উনি এতিমখানাও কিন্তু প্রতিষ্ঠা করে গিয়েছেন। তাইলে নবাব স্যার সলিমুল্লাহ শিক্ষা বিস্তারে অবদান রেখেছেন। কি কি প্রতিষ্ঠা করেছেন আমাকে এগুলো একটু জানতে হবে। সলিমুল্লাহ মুসলিম হল, ঢাকা বিশ্ববিদ্যালয়, সলিমুল্লাহ এতিমখানা, মিটফোর্ড মেডিকেল কলেজ যেটা, সেটাও কিন্তু উনি নির্মাণ করেছিলেন। এখন ওনার রাজনৈতিক অবদান কি? এই যে বঙ্গভঙ্গ, আমরা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় যখন পড়ব তখন আসলে বঙ্গভঙ্গ নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। এখন আমি বঙ্গভঙ্গ নিয়ে বিস্তারিত আলোচনা করছি না, বাট মুসলমানদের জন্য, পূর্ববঙ্গের মুসলমানদের জন্য বঙ্গভঙ্গ খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা ছিল, এবং এই বঙ্গভঙ্গ হয়েছিল 1905 সালে। বঙ্গভঙ্গ হওয়ার জন্য নবাব স্যার সলিমুল্লাহ গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল, জাস্ট এতটুকু জেনে রাখো। এটা নিয়ে আমরা প্রথম অধ্যায়ে বিস্তারিত আলোচনা করব। মোহামেডান প্রভিন্সিয়াল ইউনিয়ন গঠন করেছিলেন। এটা এক তোমার বলা যায় যে মুসলমানদেরকে সচেতন করা, রাজনীতি সচেতন করার জন্য একটা সংঘ বা সংগঠন উনি প্রতিষ্ঠা করেছিলেন। এখান থেকে কতটুকু পড়তে হবে আমার মার্ক করে দেওয়া আছে। তো মুসলমানদের স্বতন্ত্র নির্বাচনের প্রতিনিধিত্ব উনি করেছিলেন। হ্যাঁ, মুসলমানদের যেন স্বতন্ত্র নির্বাচন হয়, মানে হিন্দুদের জন্য আলাদা নির্বাচন হয়, মুসলমানদের জন্য আলাদা নির্বাচন হয়, ব্রিটিশদেরকে উনি সেটা বুঝিয়েছেন, এবং মুসলমানদের জন্য আলাদা নির্বাচনের ব্যবস্থা উনি করেছিলেন। ঠিক আছে, তো একইভাবে এই যে নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল 1906 সালে, সেই নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠায়ও নবাব স্যার সলিমুল্লাহর অবদান ছিল। আমি যে কথাগুলো বলতেছি, এই যে পয়েন্টগুলো শিখবা, আর আমি যে কথা বললাম সেটা একটু একটু মনে করে যদি এতটুকু লিখে দিতে পারো পয়েন্টগুলো দিয়ে দিয়ে, তাইলে কিন্তু এনাফ। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, এটা মোটামুটি ইম্পর্টেন্ট। তো দেশবন্ধু চিত্তরঞ্জনকে তুমি একটা টার্ম দিয়ে চিনবা। দেশবন্ধু চিত্তরঞ্জন মানে ওইটা থেকে যদি কোনো উদ্দীপক আসে একটা কথা অবশ্যই থাকবে, সেটা হচ্ছে বেঙ্গল প্যাক্ট। বেঙ্গল প্যাক্ট, এই বেঙ্গল প্যাক্ট নিয়ে প্রথম অধ্যায়ে আলোচনা তো হবেই। আমি এখন বলি, এই বেঙ্গল প্যাক্ট মানে হচ্ছে হিন্দু এবং মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব এবং ঐক্য প্রতিষ্ঠার জন্য একটা চুক্তি। ঠিক আছে, এই বেঙ্গল প্যাক্ট হচ্ছে একটা চুক্তি। কাকে এক করার জন্য? হিন্দু প্লাস মুসলমানকে এক করার জন্য একটা চুক্তি ছিল বেঙ্গল প্যাক্ট। তাইলে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মানেই বেঙ্গল প্যাক্ট, কারণ এই বেঙ্গল প্যাক্ট চুক্তি উনি মেইনলি নিজ উদ্যোগে করেছিলেন মুসলমানদের সাথে, যেন মুসলমান এবং হিন্দুরা এক হয়ে, হিন্দু মুসলমান এক হয়ে ব্রিটিশদেরকে ভারতীয় উপমহাদেশ থেকে বিতাড়িত করতে পারে। পরবর্তীতে ওনার মৃত্যুর পর এই চুক্তি আসলে খুব বেশি আর ফলপ্রসূ হয়নি। ঠিক আছে, তো এতটুকু জিনিস দিয়ে তুমি দেশবন্ধু চিত্তরঞ্জনকে মনে রাখতে পারো। হিন্দু মুসলমান ঐক্য প্রতিষ্ঠায় দেশবন্ধু চিত্তরঞ্জনের অবদান। এই হিন্দু মুসলমান ঐক্য মানেই দেশবন্ধু চিত্তরঞ্জন মনে রাখবা। হিন্দু মুসলমানের ঐক্য মানেই হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন। ঠিক আছে, তো দেখো ওই যে বেঙ্গল প্যাক্টের কথা বললাম, বেঙ্গল প্যাক্ট, তারপরে বেঙ্গল প্যাক্টের কি গুরুত্ব আছে, এই হিন্দু মুসলমান যে দাঙ্গা হাঙ্গামা এগুলো বন্ধ করতে অবদান রেখেছে বেঙ্গল প্যাক্ট, যেটাকে আমরা সাম্প্রদায়িকতা হ্রাস করা বলতেছি বা বিলুপ করা বলতেছি। হিন্দু মুসলমান ঐক্য, মুসলমানদের নেতৃত্বের সুযোগ, হিন্দু মুসলমান সামাজিক সম্পর্ক তৈরি, বাঙালি জাতির আত্ম নিয়ন্ত্রণাধিকার লাভ, মানে আমরা বাঙালি জাতি হিসেবে আমাদের নিজেদেরকে নিয়ন্ত্রণ করার অধিকার আমরা লাভ করেছিলাম এই চুক্তির মাধ্যমে। একইভাবে উনি কিন্তু স্বরাজ দল গঠন করেছিলেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস স্বরাজ দল নামে একটা দল গঠন করেছিলেন। কংগ্রেসের সাথে ওনার ঝামেলা হয়েছিল, তো কংগ্রেস থেকে বের হয়ে গিয়ে উনি হচ্ছে স্বরাজ দল গঠন করেছিলেন। তারপরে এই স্বরাজ দলের সফলতা ছিল, দ্বৈত শাসন স্থগিত করেছিল এই স্বরাজ দল, তারপরে মন্ত্রীদের বেতন সংক্রান্ত প্রস্তাব প্রত্যাখ্যান, রাজবন্দীদের মুক্তি প্রদান, সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করেছিল কিন্তু এই স্বরাজ দল। তাহলে দেশবন্ধু চিত্তরঞ্জন মানে হিন্দু মুসলমানকে ঐক্যবদ্ধ করা চুক্তি বেঙ্গল প্যাক্ট, আর স্বরাজ দল, এই দুইটা জিনিস মানে হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। এখন আসো শেরে বাংলাকে ফজলুল হক, এটাও খুব ইম্পর্টেন্ট একটা টপিক, কারণ শেরে বাংলাকে ফজলুল হকের রাজনীতি খুবই ইম্পর্টেন্ট। ব্রিটিশ বিরোধী আন্দোলন প্লাস আমাদের এই ভারতীয় উপমহাদেশে স্পেশালি বাংলাদেশের প্রেক্ষাপটে এই শেরে বাংলাকে ফজলুল হক খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওনার এই জীবনীটা এখান থেকে পড়ে নিবা, দেখে নিবা জাস্ট। আর এখানে আমাদের দেখতে হবে
যে কৃষক স্বার্থ শিক্ষা বিস্তার বাঙালি জাতিসত্তার বিকাশে শেরে বাংলা কি কি অবদান রেখেছেন। মনে রাখবা, কৃষকের বন্ধু ছিল শেরে বাংলা, কৃষকের বন্ধু শেরে বাংলা, কৃষকের বন্ধু শেরে বাংলা, জাস্ট এতটুকু মনে রাখবা। দেখো, উনি কৃষি ঋণ আইন প্রণয়ন করেছিলেন, কৃষকরা যেন কৃষি কাজ করার জন্য ঋণ পায় সরকারের কাছ থেকে, সেই ব্যবস্থা উনি করেছিলেন। তো এই কৃষি ঋণ আইন প্রণয়ন, কৃষক প্রজার আন্দোলন, নিখিল বঙ্গ প্রজা সমিতি গঠন, ঋণ সালিসি বোর্ড গঠন, বঙ্গীয় প্রজাস্বত্ব আইন, মহাজনী আইন, জমিদারি প্রথা বিলুপ্ত। তো কৃষকদের জন্য এগুলা ছিল এই শেরে বাংলা ফজল হকের অবদান। মানে কৃষক বন্ধু হিসেবে তিনি ভূষিত হয়েছিলেন, কৃষকদের খুব কাছাকাছি থাকতেন উনি, কৃষকদের যত স্বার্থ আছে সেটা নিজের স্বার্থ মনে করে সংসদে উপস্থাপন করতেন। ঠিক আছে, তো এই ছিল কৃষকদের জন্য কি করেছেন, এগুলো হচ্ছে কৃষক স্বার্থে উনি কি করেছেন। তারপরে আসো শিক্ষা বিস্তারে উনি কি করেছেন। সর্বভারতীয় শিক্ষা সম্মেলনের আয়োজন করেছেন, মুসলিম শিক্ষা সমিতি গঠন করেছেন, শিক্ষা পরিকল্পনা উনি পেশ করেছেন, হোস্টেল নির্মাণ করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় এই শেরে বাংলা ফজল হকের অবদান ছিল। একইভাবে দেখো, ইসলামিয়া কলেজ ও মুসলিম শিক্ষা তহবিল গঠন করেছেন, নারী শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন কলেজ প্রতিষ্ঠায়, অবনৈতিক প্রাথমিক শিক্ষা আইন পাশেও ওনার অবদান ছিল। আর সর্বশেষ যেটা, বাঙালি জাতিসত্তার বিকাশ। আমরা যে বাংলাদেশী, আমরা বাংলায় কথা বলি, আমাদের আলাদা একটা সংস্কৃতি আছে, আমাদের সংস্কৃতি আবার হিন্দুদের সংস্কৃতি এক না, এই জিনিসটা আমরা বুঝতে শিখেছি। এটা আমাদেরকে বুঝতে শিখিয়েছেন শেরে বাংলাকে ফজল হক। দেখো, আচার্য প্রফুল্লচন্দ্র রায় বলেছিলেন যে মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত শেরে বাংলাকে ফজল হক একজন খাঁটি বাঙালি ও খাঁটি মুসলমান। দেখো, তাহলে উনি কি কি কাজ করেছে জাতিসত্তার বিকাশে। ঐতিহাসিক লাহোর প্রস্তাব দিয়েছেন, 1954 সালে যুক্ত ফ্রন্ট নির্বাচনে অংশগ্রহণ করে ওই নির্বাচনে জয়ী হয়েছেন, বাঙালিদের ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে ওনার অবদান ছিল, আর রাজনৈতিক ক্ষেত্রে ওনার অবদান আছে। তাহলে শিক্ষা ক্ষেত্রে উনি অবদান রাখছে, রাজনৈতিক ক্ষেত্রে অবদান রাখছে, কৃষকদের স্বার্থ রক্ষায় উনি অবদান রেখেছে, বাঙালি জাতিসত্তার বিকাশে ওনার অবদান ছিল। তাহলে অনেক কাজ একসাথে করেছে কিন্তু শেরে বাংলাকে ফজল হক। তাহলে ওনাকে খুব সহজভাবে এমসিকিউ তে আইডেন্টিফাই করতে পারবা, প্লাস সিকিউ ধরতে পারবা হোপফুলি। তারপরে আসো হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তো হোসেন শহীদ সোহরাওয়ার্দীও কিন্তু ব্রিটিশ ভারতীয় উপমহাদেশে রাজনীতি করেছেন এবং বাংলাদেশের প্রেক্ষাপটেও উনি ইম্পর্টেন্ট। তবে শেরে বাংলাকে ফজল হক অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো ওনার এখানে দেখো ওনার কোথায় জন্মগ্রহণ করেছেন বা মা বাবার নাম বিস্তারিত যে জীবনী আছে, এটা হালকা সংক্ষিপ্ত জীবনী, এটা পড়ে নিবা। তো হোসেন শহীদ সোহরাওয়ার্দী স্পেশালি রাজনীতিতে ওনার বেশি অবদান ছিল। দেখো, উনি রাজনীতির অবদান কি, উনি মুসলিম লীগ সংগঠন করেছিলেন, তারপরে অখণ্ড বাংলা প্রতিষ্ঠায় আন্দোলন করেছিলেন, ওই যে বঙ্গভঙ্গ পরবর্তী একটা অখণ্ড বাংলা, যে পুরা অঞ্চলটা নিয়ে একটা বাংলা হবে, তো ওইটা নিয়ে ওনার একটা আন্দোলন করেছে। আওয়ামী লীগের প্রতিষ্ঠায় হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ভূমিকা ছিল। তারপরে হচ্ছে তোমার 1954 সালে যুক্ত ফ্রন্ট নির্বাচনে ওনার অবদান ছিল, আর হচ্ছে উনি এনডিএফ গঠন করেছিলেন। তো যাই হোক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী থেকেও আমাদের বেশি ইম্পর্টেন্ট হচ্ছে শেরে বাংলাকে ফজল হক। তিতুমির, হাজী শরীয়তুল্লাহ, শেরে বাংলাকে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, এই চারজনের জীবনী সব থেকে গুরুত্বপূর্ণ। শেরে বাংলাকে ফজল হক, তিতুমির, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হাজী শরীয়তুল্লাহ, এই চারজন অনেক বেশি গুরুত্বপূর্ণ। মনে থাকবে, এই চারজন অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখো, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সংক্ষিপ্ত জীবনী এখানে আছে, পড়ে নিবা। কিন্তু আমার দেখার দরকার উনি কি অবদান রেখেছেন। একটা জিনিস গুলাই ফেলবা না কখনো, শেরে বাংলাকে ফজল হক ও কৃষকদের বন্ধু ছিল, একদম কৃষকদের বন্ধু ছিল, কৃষকদের নিয়ে অনেক কাজ করছে, অনেক বেশি অবদান ওনার ছিল কৃষকদের নিয়ে। বাট একদম কৃষকদের পর্যায়ে সাদা সিধে জীবনযাপন করতেন, উনিও কৃষকদের নিয়ে কাজ করতেন। সেই ব্যক্তিটা হচ্ছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। উনিও কৃষকদের সাথে নিয়ে কাজ করছে, উনি কৃষক সংগ্রাম পরিচালনা করেছে, উনি জমিদারদের বিরুদ্ধে কৃষকদেরকে ঐক্যবদ্ধ করে জমিদারদের সাথে লড়াই করেছে, কৃষকদের হয়ে জমিদারদের সাথে উনি লড়াই করেছে। হ্যাঁ, দেখো, এই যে কৃষক সংগ্রাম পরিচালনা করেছেন, এখানে আছে বিস্তারিত। মুসলিম লীগের রাজনীতিতে ওনার অবদান ছিল, মুসলিম লীগের রাজনীতিতে ওনার কি অবদান ছিল সেটা এখান থেকে পড়ে নিবা। তাহলে এই ছিল আমাদের আজকের দুইটা চ্যাপ্টার। হ্যাঁ, পৌরনীতি দ্বিতীয় পত্রতে তোমরা অনেক ধরনের ইতিহাস ভিত্তিক জিনিসপত্র পাবা। আমরা দুইটা চ্যাপ্টার কভার করেছি, চ্যাপ্টার 7 এবং চ্যাপ্টার 3। এখন তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোন টপিক যদি না বুঝে থাকো, কমেন্ট করতে পারো। হ্যাঁ, এখানে শেখ মুজিবুর রহমান ইম্পর্টেন্ট না, এটা আসবে না পরীক্ষায়, ওইটা আমাদের পড়ার দরকার নাই। ঠিক আছে, এটা আগে থেকে এলিমিনেটেড। বলো, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আমি কোশ্চেন নিব, আর আদারওয়াইজ আমরা ক্লাস কিন্তু আজকেই শেষ করে দিব। হ্যাঁ, আগামীকালকে তোমাদের ক্লাস হবে। আগামীকাল মোস্ট ইম্পর্টেন্ট ফার্স্ট চ্যাপ্টার নিয়ে আমরা ক্লাস করব। ঠিক আছে, প্রথম অধ্যায় নিয়ে গুরুত্বপূর্ণ ক্লাস আছে আগামীকাল, প্রথম অধ্যায় নিয়ে গুরুত্বপূর্ণ ক্লাস আছে। আর দশম অধ্যায়টা খুব ইজি আছে। দশম অধ্যায়টা আমি কালকে 10 থেকে 15 মিনিট পড়াইলেই তোমরা বুঝতে পারবা।
আর যদি কোশ্চেন না থাকে, না শেখ মুজিবুর রহমান লাগবে না, যারা শেখ মুজিবুর রহমান কথা বলতেছো লাগবে না, এবার ইম্পর্টেন্ট না, শেখ মুজিবুর রহমান এবার ইম্পর্টেন্ট না, দরকার নাই, দরকার নাই, এবার পড়ানোর দরকার নাই ভাই। আচ্ছা, তোমাদের যদি কারো কোশ্চেন না থাকে তাইলে হচ্ছে আমরা ক্লাস শেষ করে দিব, কি বলো? তাহলে তোমরা যদি টপিক বুঝতে পারো আমরা কিন্তু ক্লাসটা এখানেই শেষ করে দিতে চাচ্ছি। তো আমি তো বলে দিয়েছি, রুমি ভাইয়া তোমার কি নাম? আচ্ছা, ইম্পর্টেন্ট তো 4টা জীবনী, ঠিক আছে? এখানে 4 জনের জীবনী বেশি ইম্পর্টেন্ট। হাজী শরীয়তুল্লাহ তিতুমির, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী না, হাজী শরীয়তুল্লাহ তিতুমির, সলিমুল্লাহ, নবাব স্যার সলিমুল্লাহ, শেরে বাংলা কে ফজল হক, শেরে বাংলা কে ফজল হক, আর মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। 5 জন বেশি গুরুত্বপূর্ণ না, মুজিবুর রহমান গুরুত্বপূর্ণ না, মুজিবুর রহমান গুরুত্বপূর্ণ না। ঠিক আছে, তাহলে 5টা জীবনী পড়বা ভালো করে। আমি লাস্ট বারের মতো আবার বলতেছি, একটু শুনে রাখো। হাজী শরীয়তুল্লাহ তিতুমির, শহীদ তিতুমির, নবাব স্যার সলিমুল্লাহ, শেরে বাংলা কে ফজল হক, আর মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। এই 5 জনের জীবনী তোমাদের এই সামনের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এই 5 জনের জীবনীটা ভালো করে পড়বা, আর বাকিদের জীবনীটা এমসিকিউর জন্য অবশ্যই পড়ে যাবা, একবার করে অবশ্যই পড়ে যাবা। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। ইনশাল্লাহ আগামীকাল তোমাদের যে বাকি চ্যাপ্টার গুলো আছে আমরা এগুলা কভার করে দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।